দেখো তো এই যে টপিকসটা এখানে প্রথমে বলে দিয়েছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। গত ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল ধ্রুব বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ বলের মান যখন পরিবর্তন হবে না, বলের মান যখন স্থির থাকবে তখন কৃত কাজের পরিমাণ কেমন হবে সেইটাই আমরা পড়িয়েছি গত ক্লাসে। অর্থাৎ গত ক্লাসে শুধুমাত্র তোমাদের যতগুলো রিজন আমি দেখিয়েছি প্রত্যেকটা রিজন ছিল, প্রত্যেকটা স্পেশাল কেস ছিল কিন্তু ধ্রুব বলের দ্বারা, অর্থাৎ যে বলের মান কখনো পরিবর্তন হয় না, সময় যাবে কিন্তু বলের মানের কোনো পরিবর্তন হবে না, এটাকে বলি আমরা ধ্রুব বল। আজকে যেটা করবো সেটা হচ্ছে পরিবর্তনশীল বল, অর্থাৎ যে বল দেখা যাবে কি যে সময়ের সাথে পরিবর্তন হতে থাকবে, যে বলের মান সময়ের সাথে পরিবর্তন হতে থাকবে সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। যেমন ধরো আমার এই গ্রাফের মধ্যে এই যে দেখো একটা চিত্র এঁকে রেখেছি, এই চিত্রে দেখো এইখানে একটা বল F1 প্রয়োগ করা হয়েছে, এখানে F2 মানের একটা বল, এখানে F3 মানের বল, এখানে F4 F5 F6 এরকম ভাবে দেখো বলের মানের পরিবর্তন হচ্ছে। আর এই কৃত কাজটা আমরা দুইটা হয়তো বের করতে পারি, একটা হচ্ছে বলের মান পরিবর্তন করে, যেমন এখানে দেখো বলের মান পরিবর্তন হচ্ছে, দিক কিন্তু পরিবর্তন হচ্ছে না, দিকটা কোন দিকে মানে হচ্ছে বলটা এইদিকে, দেখো বলের মানটা কি করতেছি এইদিকে বাড়াচ্ছি, মানে বল প্রয়োগ করছে এই বরাবর, দেখো বল প্রয়োগ করছে x অক্ষ বরাবর, বল প্রয়োগ হচ্ছে x অক্ষ বরাবর, কোন দিকে x অক্ষ বরাবর বল, আচ্ছা বল প্রয়োগ হচ্ছে F, দেখো বল প্রয়োগ করা হয়েছে, কোন দিকে হয়েছে দেখো x অক্ষ বরাবর, কোন দিকে হয়েছে এটা x অক্ষ বরাবর, ঠিক আছে। তো বল যদি তোমার x অক্ষ বরাবর প্রয়োগ করা হয় তাহলে সরণ x অক্ষ বরাবরই ঘটবে, তাহলে সরণ কোন দিকে হবে a বরাবর সরণ আছে। এবার দেখো এখন বলতে পারো ভাই তাহলে এইদিকে কেন দিচ্ছেন, এই দিকটা তো শুধু বলের মানটা বোঝাচ্ছে, কিন্তু বল যে তুমি ধীরে ধীরে বাড়াচ্ছ সেই বলের পরিমাণটা কিন্তু প্রয়োগ করছো, এটা প্রয়োগ করছো তুমি এইটা, আর মান হচ্ছে এটা, মানে বলের ডিরেকশন কোন দিকে আছে এদিকে, বল প্রয়োগ করেছে ওইদিকে মানে বলের দিকে এদিকে, তো বলের দিকে এদিকে আছে, সরণের দিকটাও ঠিক একই দিকে আছে, তো বল এবং সরণের দিক তোমার সেম ডিরেকশনে আছে। তো দেখো এখন বিষয়টা হচ্ছে এই যে ভাগগুলো দেখতে পাচ্ছ এগুলোকে এই যে আমরা কি করছি এখানে স্লাইড অনেকগুলো ভাগ করছি, আমি প্রত্যেকটা ভাগকে আমি সমান সমান অংশে ভাগ করেছি এবং প্রতিটা ভাগের মান এই ডেল এক্স মানে হচ্ছে অতি ক্ষুদ্র সরণ, অতি ক্ষুদ্র সরণ, দেখো অতি ক্ষুদ্র সরণ, ঠিক আছে। এই ডেল এক্সটা হচ্ছে অতি ক্ষুদ্র সরণ, এখানে আমি প্রত্যেকটা ভাগকে সমান ভাগে ভাগ করেছি, ধরে নাও তুমি এখানে প্রতিটাকে আমি সমান ভাগেই ভাগ করেছি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই স্লাইডের জন্য ডেল এক্স পরিমাণ বল প্রয়োগ করেছে, তারপর ধরো হচ্ছে আরো বল প্রয়োগ করেছে, তুমি চাইলে এভাবে ধরতে পারো, ধরো এটা ডেল এক্স 1, ঠিক আছে, এইখানে ধরো এটা ডেল এক্স 3, এটা হচ্ছে তোমার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, তাহলে দেখো এই যে এটা 4, তাহলে এটা কত হবে 5, এটা ধরো যে 7, আর এটা ধরো এটা হচ্ছে কত হবে তাহলে 8, মানে আমি সবগুলো দেই নাই, মাঝখানে ফাঁকা রেখেছি 1 2, এটা হচ্ছে ডেল এক্স 1, ডেল এক্স 2, ডেল এক্স 3, ডেল এক্স 4, ডেল এক্স 5, ডেল এক্স 6, ডেল এক্স 7, ডেল্টা এক্স 8, এরকম ভাবে প্রত্যেকটা ভাগে ভাগ করে দিয়েছি। এবার আমরা যদি প্রতিটা মান এখানে ডেল এক্স 1 বলো বা ডেল এক্স 2 বলো, ডেল এক্স 3 বলো, এই সবগুলো কি সবগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ, এবার তুমি চিন্তা করে দেখো, তো যখন তুমি F1 বল প্রয়োগ করলে, দেখো F1 বল প্রয়োগ করলে ডেল এক্স সরণ ঘটে, দেখো F1 বল তুমি যদি প্রয়োগ করো তাহলে সরণ ঘটছে কত ডেল এক্স, সরণ ঘটে ডেল এক্স, এত সরণ ঘটে, কত এত সরণ ঘটে। আচ্ছা যদি এই পরিমাণ সরণ ঘটে, সুতরাং ডেল এক্স 1 দিয়েছি, সুতরাং কৃত কাজ দেখো, সুতরাং কৃত কাজ হবে W1 ইকুয়াল টু, কৃত কাজ হবে তোমার সেক্ষেত্রে হবে ধরো যে ডেল্টা W1 ইকুয়াল টু হচ্ছে F1 ডেল এই F1, এটা হবে। তো যখন F2 দেখো যখন F2 বল প্রয়োগ হলো, F2 বল প্রয়োগ করলে ডেল এক্স 2 সরণ ঘটে, ডেল এক্স 2 সরণ ঘটালে প্রয়োগ করে দেখো যে যদি তুমি প্রয়োগ করে ডেল এক্স 2 পরিমাণ সরণ ঘটালে কৃত কাজ, এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে, এই ক্ষেত্রে তোমার কৃত কাজ হবে ডেল W2 ইকুয়াল টু হচ্ছে F2 ডেল্টা x2। অনুরূপভাবে কি বলতে পারি আমরা, কারণটা কি এখানে বলে দেই,
কারণ হচ্ছে তুমি কৃতকাজ মানে কি জানো, যে কাজ সমান, তুমি কিন্তু একটা শব্দ জানো যে কাজ মানে কি বল পূরণ সরণ, বল ইনটু সরণ। কাজ মানে কি জানো, বল ইনটু সরণ। তাহলে তুমি যে এইখানে বল প্রয়োগ করছো, সরণ ঘটলো এইটুকু, তুমি যখন এইখানে বল প্রয়োগ করলো তখন সরণ ঘটলো এইটুকু, যখন এইখানে বল তখন এইটুকু, এখানে বল প্রয়োগ করলে এইটুকু। মানে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা বলের জন্য এক একটা সরণ, ভিন্ন ভিন্ন সরণ পাচ্ছি আমরা, ধরে নিচ্ছি আমরা ভিন্ন ভিন্ন সরণ পাচ্ছি। আচ্ছা, যদি ভিন্ন ভিন্ন, তাহলে অনুরূপভাবে কি লিখতে পারি আমরা, তাহলে ডেল এক্স থ্রি, ডেল থ্রি সমান লিখতে পারি হচ্ছে আমরা এফ থ্রি ডেল এক্স থ্রি। ঠিক আছে, সুতরাং এই ডেল এন এরকম যদি লিখি এন সংখ্যক বলের জন্য, তাহলে লিখবো কি এফ এন ডেল এক্স, দেখো এফ এন ডেল এক্স এন। তার মানে কি দেখো তো, এর মানে হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা বলের জন্য পৃথক পৃথক একটা কৃতকাজ পাওয়া যাবে প্রতিটা বলের জন্য। তার মানে এই টোটালটা যেটা পাবো এখন, তাহলে এটার টোটাল কৃতকাজ কত আমরা বের করবো, টোটাল কৃতকাজ। তো টোটাল যে কৃতকাজটা হবে সেটাকে দেখো, তাহলে এটাকে লিখতে পারি আমরা সামেশন অফ ডব্লিউ। দেখো সামেশন অফ কি লিখলাম, ডব্লিউ। তো এই যে সামেশন অফ ডব্লিউটা আমরা দিয়েছি এখানে দেখো, তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো এই ধরো যে কে ইজ ইকুয়াল টু 1 দিলাম, আর এখানে ভাগ করলাম কত, n, ভাগ করলাম কত এখানে n দ্বারা, n সংখ্যক ভাগ করলাম। এই যে এটাকে n সংখ্যক ভাগ, তুমি তো দেখছো কয়েকটা, তাই না, আরো ভাগ আছে এখানে, ধরো আরো ভাগ আছে, আরো অসংখ্য ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে এই ডব্লিউটা হয়ে যাবে তোমার এই সামেশন, মানে এই ডব্লিউটা হবে তোমার এই ডেল্টা w1 প্লাস হচ্ছে ডেল্টা w2 প্লাস হচ্ছে ডেল্টা w3 প্লাস ডট 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 ডট, এটা মুছে দিচ্ছি আমি, প্লাস হচ্ছে ডেল্টা wn, মানে n সংখ্যকের জন্য। তো এটা গেল, তাহলে এইটার সমান তুমি পাচ্ছ কত, তুমি জানো এটার সমান হচ্ছে কি, তো এইটার সমান তুমি যেটা পাবা সেটা কত আছে দেখো। তো এইটার সমান যেটা পাচ্ছি আমরা, আচ্ছা কৃতকাজটা, তাই না, তো কৃতকাজ ডব্লিউ লিখতে পারি আমরা। আচ্ছা ধরো এটা লিখলাম কত, তাহলে f1, এটা হচ্ছে তোমার f1 ডেল x1 ডেল x1 প্লাস হচ্ছে f2 ডেল x2 প্লাস হচ্ছে f3 ডেল x3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে fn ডেল xn। দেখো তো এটা বুঝছো কিনা সবাই, এটুকু বুঝছো কিনা দেখো। তাহলে এই যে এখানে যেটা আমরা কাজটা পেয়েছি, এখান থেকে কিন্তু আমরা ফাইনাল একটা সলিউশন লিখে ফেলতে পারি এখন থেকে। আচ্ছা, তাহলে এইগুলোর ক্ষেত্রে দেখো, এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা লিখবো এখন, তো এইটা ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম, ধরো এটা ডব্লিউ দিলাম, তাহলে এইখানে আমরা লিখতে পারি, ধরো যে এটা সামেশন দিলাম, সবগুলো যোগ করছি, তো সামেশন দিলাম কে ইজ ইকুয়াল টু 1, আর এখানে দিলাম হচ্ছে n, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা এফ কে মানে কত নাম্বার বল। আচ্ছা, আর এখানে দিলাম হচ্ছে ডেল এক্স, এখানে দিলাম কি ডেল এক্স দিলাম। তো দেখো ডেল এক্সটা যদি আমি সবগুলো সমান ধরি, যে সবগুলো ভাগ যদি সমান, তার মানে শুধু ডেল এক্স দিলেই হবে। আর যদি সবগুলো বল সমান না হয়, তাহলে কিন্তু আলাদা। তো আমরা যদি এবার চিন্তা করি যে এরকম দেখো, এরকম যদি ডেল এক্স 1 ইজ ইকুয়াল টু ডেল এক্স 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স 3 ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স, মানে ইত্যাদি এরকম সমান ডট 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 হচ্ছে ডেল এক্স এন। চিন্তা করো সবগুলো সমান হয়, তাহলে কিন্তু আমার এখানে ডেল এক্স এন সংখ্যক লিখার দরকার নাই, শুধুমাত্র ডেল এক্স এন লিখলেই হয়ে যায়। সবাই কি বুঝছো তাহলে এটুকু? দেখো তাহলে এই কে মানে কি, কয়টা বল দিয়েছে এখানে দেখো তো, কয়টা বল আছে, f1 f2 ইত্যাদি ইত্যাদি, এই যে এইখানে কতগুলি বল আছে তার সংখ্যা। আমি চাইলে এখানে এনও দিতে পারতাম, চাইলে এখানে, তবে কে এর মান সর্বনিম্ন 1 হবে, একটার নিচে তো বল প্রয়োগ করা যাবে না, তাই না, এই জন্য এখানে দিতে পারি এটা। সো এই যে ডব্লিউটা পেয়েছি আমরা, এটা হচ্ছে তোমার একটা সাধারণ, মানে হচ্ছে নরমাল, এটা হচ্ছে কি নরমাল। তাহলে এইটা তো একটা নরমাল আমরা পেয়েছি, এটা হচ্ছে একটা নরমাল সমীকরণ। এখন এইটাকে আমরা ক্যালকুলাসের পাশে কিভাবে দেখাবো, ক্যালকুলাস ফরম্যাটে কিভাবে দেখাবো, দেখো এটাকে এখন আমরা দেখাবো হচ্ছে ক্যালকুলাসের ফরম্যাটে। সো এটা মুছে দিচ্ছি, আমি আবার একটু রিভিশন দিচ্ছি যে প্রত্যেকটা ভাগকে আমি প্রথমে ডেল x1 ডেল x2 ডেল x3 ডেল x4, মানে প্রত্যেকটা বলার জন্য ভিন্ন ভিন্ন সরণ ধরলাম, ঠিক আছে, যে ভিন্ন ভিন্ন সরণ এরকম ভাবে ডিনোট করলাম। তাহলে বস্তুটা x1 থেকে x2 পর্যন্ত গেল, x1 থেকে গেল কোথায়, x2 পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে f1 বল প্রয়োগ করি, তারপর f2 বল প্রয়োগ করি, তারপর f3 f4 f5 f6 f7 ইত্যাদি ইত্যাদি বল প্রয়োগ করলাম। প্রয়োগ করলে ভিন্ন ভিন্ন সরণ ঘটলো। তো প্রত্যেকটার জন্য, প্রতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলের জন্য প্রত্যেকটার জন্য কৃতকাজ পাওয়া যাবে। তাই আমি এইটার জন্য কৃতকাজ মানে f ডেল x1, এটার জন্য কৃতকাজ হবে কি f ডেল x2, f3 ডেল x3, f4 ডেল x4, f5 ডেল x5, এরকম ভাবে প্রত্যেকটা বল এবং সরণের গুণফলটা হচ্ছে কৃতকাজ বের করলাম, এই যে, ঠিক আছে, বের করলাম। করার পর সবগুলো দেখো সামেশন, সবগুলো যোগ করলাম, যে সবগুলো যোগ করি পাচ্ছি কত, এত, সবগুলো যোগ করলে, কারণ এই যে এখানে লিখে দিয়েছিলাম, এটা পাচ্ছি। আচ্ছা, তো এইটা গেল আমাদের কৃতকাজ। এবার আমরা ক্যালকুলাস ফরম্যাটটা দেখি, এবার দেখবো হচ্ছে আমরা ক্যালকুলাস ফরম্যাটে।
তো ক্যালকুলাসের নিয়মে কৃত কাজটা কেমন হবে, ক্যালকুলাসের নিয়মে কৃত কাজটা কেমন হবে আমরা দেখি। সো দেখো ক্যালকুলাসের নিয়মে প্রথমে আমি দিলাম হচ্ছে লিমিট, একটা লিমিট এভাবে লেখা যায়, লিমিট দিতে পারো প্রথমে তুমি এখান থেকে কি দিতে পারো একটা লিমিট, কারণ লিমিট দ্বারা কি করছি আমরা এটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, বুঝছো? লিমিট কেন দেই, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আমরা ক্ষেত্রফলটা বের করছি, বুঝতে পারছো? নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে একটা আমরা ক্ষেত্রফলটা বের করছি। আচ্ছা, সো কিছুক্ষণ আগে তুমি পেয়েছো, কি পেয়েছিলাম মনে আছে? যে ডব্লিউ এর সমান ছিল সামেশন অফ এফ কে, যেখানে কে এর মান 1 আর এখানে ছিল কি এন, আর এখানে কি ছিল ডেল এক্স, এরকম। তো এটাকে তুমি চাই লিমিট দিয়ে যদি লিখতে চাও, দেখো তো লিমিট টেন্ডস টু 0, এটাকে লিখে লিমিট টেন্ডস টু 0 লিখলাম। এখন 0 লিখে তোমার কাজ হচ্ছে কি এটাকে তোমার যে ক্যালকুলাসের ভাষায় প্রকাশ করতে হয়। দেখো তো আমরা এখানে লিখলাম কি এটা, আচ্ছা লিমিট এখানে তো দিলাম, ধরো লাইন দিলাম, লাইন ডেল টি ডেল এক্স টেন্ডস টু 0, কি দিয়েছে এখানে লাইন দিয়েছি ডেল এক্স টেন্ডস টু 0। এখন কেন দিয়েছি এটা বুঝতেই পারছো আশা করি, দেয়ার রিজনটা কি। তো এইখানে দিয়েছি হচ্ছে এবার কত ছিল এটা, এইটাকে আমরা লিখতেছি। তো এটাকে যদি লিখি আমরা তাহলে লিখতে পারি এখানে সামেশন এন কে যেগুলো হচ্ছে 1 লিখতে পারি, আর হচ্ছে এফ কে ডেল এক্স, এফ কে ডেল এক্স লিখলাম। এটাকে এখন আমি কিভাবে লিখবো, এটাকে লিখতে পারি এখন সামেশন দিয়ে, দেখো সামেশন দিয়ে কোথায় থেকে কোথায় x1 থেকে ধরো x2, আর এটাকে লিখতে পারি আমরা এখন এফ কে দেখো ডেল এক্স, এটা যদি লিখি এইখানে আমি এফ কে ডেল এক্স লিখতে পারি এই সবগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের মান সমান ধরে। কত ধরেছি আগে কিন্তু আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটার মান হচ্ছে এখানে ডেল এক্স পরিমাণ, এইটা ডেল এক্স, এইটা ডেল এক্স, এইটা ডেল এক্স, এইটা ডেল এক্স, প্রতিটাই যদি ডেল এক্স হয় সমান ধরে নিয়েছি, তাহলে আমার কৃতকাজ হবে কত এফ কে ডেল এক্স, এইটা দ্বারা সমাধান। তো আসলে এই যে চিহ্নটা আছে এটা কিন্তু সামেশন বোঝায়, এটাও সামেশন বোঝাচ্ছে, আবার এইটাও তোমার একটা সামেশন বোঝাচ্ছে, বুঝতে পারছো? দুইটাই কিন্তু তোমার সাজেশন। এখানে বলতে পারো যে ভাইয়া ডেল এক্স এর মানটা শূন্য কেন ধরছেন, প্রায় শূন্য কেন? এর কারণটা হচ্ছে একটা এরকম একটা বিষয় ছিল, এটা তো নিউটনের আবিষ্কার তোমরা জানো। তো নিউটন আঙ্কেলকে ধরো জিজ্ঞেস করলো, দাদাকে জিজ্ঞেস করলো এই যে আপনি এটা এই যে প্রয়োগ ক্ষেত্রের মধ্যে আপনি এটা ভাগ করলেন, আপনি কতটুকু ছোট করে ভাগ করলেন, মানে এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে কিনা? তো তার উত্তরে ছিল তুমি যতটুকু ছোট ধরতে পারো তার চেয়ে আরো ছোট, তুমি যতটুকু কল্পনা করবা তার চেয়ে আরো ছোট, তুমি যতটুকু কল্পনা করবা তার চেয়ে আরো ছোট। তার মানে চিন্তা করো, তুমি যদি এক ভাবো তার মানে হাফ, তুমি ধরো যে হাফ ভাবলে আরো ছোট, তুমি যদি আরো ছোট ধরো মানে ধরো যে 0.1, তাহলে 0.1 এর আরো ছোট, মানে তুমি যত ছোট ছোট অংশে ভাগ করতে পারো, ভাগ করতে 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 প্রায় একদম শূন্যের কাছাকাছি সংখ্যক ভাগ করে ফেললা। এই যে দেখো তাহলে শূন্যের কাছাকাছি, মানে এত ছোট ছোট অংশে ভাগ করে দিচ্ছি আমরা, যার প্রত্যেকটা মান প্রায় শূন্যের কাছাকাছি। এখন বলতে পারো ভাইয়া শূন্যের কাছাকাছি কেন মানগুলো নেই? কারণ হচ্ছে যখন তুমি শূন্যের কাছাকাছি নিয়ে যাও তখন কিন্তু আর এখানে পরিবর্তনশীল বল হিসেবে কাজ করে না, তখন কি করে জানো? তখন কিন্তু এটা ধ্রুব বল হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট পরিসরের জন্য। ধরো যে এইটুকু এইখান থেকে এখানে সরণ ঘটালো, ঠিক আছে, তখন এইখান থেকে এইখানে সরণ গঠনের জন্য কিন্তু আর পরিবর্তনশীল কাজ করে না, এখন কিন্তু ধ্রুব বল হয়ে যায়। তুমি যখন ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছো তখন কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে প্রত্যেকটা বলের মান প্রায় সমান হয়ে যায়, তখন আসলে প্রতিটা বল যে বলগুলি প্রয়োগ করা হয়েছে প্রতিটা বল প্রায় সমান ধরা যায়, প্রায় সমান ধরা যায় সেই অর্থে। কথা বুঝছো আমার? তাহলে এই হচ্ছে ক্যালকুলাস ফরম্যাট। দেখো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলাস ফরম্যাট। তবে এই ক্যালকুলাস ফরম্যাটটাকে আমরা যখন লিখছি যে এইটা থেকে এইটাতে আসছি তখন কি দিয়েছি দেখছো ডিএক্স দিয়েছি, তখন কি দিয়েছি ডিএক্স। আর ডিএক্সটা কেন দিয়েছি? ডিএক্স দ্বারা বোঝাচ্ছে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, এটাও একটা পরিবর্তন দেওয়াচ্ছে। আর এই যে এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এটাকে লিখবে হচ্ছে তোমার এফ কে এই এক্স দিয়ে এখানে দেবে কত এক্স, এটা যখন এক্স দেবা তখন এখানে দেবে x2 আর এখানে দেবে x1। তো এটা সমাধান হচ্ছে এটা সমাধান প্লাস হচ্ছে সি, প্লাস হচ্ছে কি সি, সি মানে ধ্রুবক, মনে রাখবা এই সিটা হচ্ছে কি একটা ধ্রুবক, এই সিটা কি এই সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটাকে বলি আমরা সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক বলি, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের কৃত কাজটা। তাহলে ডব্লিউ সমান কি পেয়েছে এটা, ডব্লিউ সমান কত পেয়েছে এটা, আর এইটাও সামেশন বোঝাতো, এটাও কিন্তু সামেশনই বোঝাচ্ছে, ঠিক আছে? এবার বুঝছো কিনা? প্রথমে দেখো এই যে ভাগ করি মানে হচ্ছে একটা বল প্রয়োগ করেছি, বুঝছো? মানে হচ্ছে আমরা ধ্রুব বল বলতে কি বুঝি? তো তুমি এমন একটা বল দিয়েছো যে বলের মান পরিবর্তন হবে না, যদি বলের মান পরিবর্তন না করে তাহলে কিন্তু এটা একটা নির্দিষ্ট হারে বেড়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, সরণটা একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণেই সরণ ঘটবে। কিন্তু তুমি যদি বলের মান বাড়াতে থাকো কমাতে থাকো, যেমন ব্রেক চাপলা, ব্রেক চাপতেছো, তুমি চিন্তা করো একটা গাড়ি চালাচ্ছ, এই গাড়ি চালিয়ে একবার গাড়ির চাকা মানে ব্রেক চেপে মানে ব্রেকটা চেপে গাড়ির গতি কমিয়ে দিচ্ছ আর একবার বাড়িয়ে দিচ্ছ,
এই যে বাড়াচ্ছ কমাচ্ছ তখন কি আর সরণটা সমান ঘটবে? এই বলের মানটা এখানে বাড়াচ্ছ কমাচ্ছ না, তো এইখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে এখন এই গাড়িটা যদি একটা ক্ষেত্র তৈরি করে, ধরো যে একটা গাড়ি এখান থেকে এইখানে ছিল, ঠিক আছে, গাড়িটা এইখানে ছিল, তো এখন তুমি কি করছো, গাড়ির ব্রেক বাড়াচ্ছ, ধরো যে এখানে ছিল, এখন ধীরে ধীরে সময়ের সাথে তুমি গাড়ির ব্রেক বাড়াচ্ছ, তুমি যতই বাড়াচ্ছ ততই কি হচ্ছে, বলের মান বাড়ছে, সরণও বাড়ছে, বলের মান যেমন বাড়ছে সরণও বাড়ছে। এখন তুমি এই যে সরণটা, এই বলের মান বাড়িয়ে, গাড়ির ব্রেক বাড়িয়ে বা গতি বাড়াতে বাড়াতে কিন্তু তুমি বল প্রয়োগ করতেছো এখানে, ধরো তো বল প্রয়োগ করতে গেলে এখানে কার্যকর বলের মান এখানে অবশ্যই বেশি হবে এখানে। তো যদি বল প্রয়োগ করো তাহলে ওই সময় গাড়িটা কতটুকু কাজ করলো এইটা তুমি ধ্রুব বল দ্বারা হিসাব করলে পাবা না। তো ধ্রুব বল দ্বারা হিসাব না করলে তাহলে কি করবো, ধ্রুব বল দ্বারা যখন তুমি এটা হিসাব করতে পারবা না তখনই তোমাকে নিতে হবে ক্যালকুলাসের সাহায্য। আর ক্যালকুলাসের সাহায্য নিতে গেলে আমরা তো দেখছি প্রত্যেকটা বলের সমষ্টি, এই টোটাল বল হবে কি, টোটাল বল যদি হয় ডব্লিউ, আর এই ডব্লিউ হবে কি, এইটুকুর জন্য কত হবে F1, কি লিখেছিলাম, এটা হবে কি F1 ডেল x1 হবে, প্লাস এটা F2 বলতে F2 এর জন্য কি হবে F2 ডেল x2 x, প্লাস F3 এর জন্য কি হবে F3 ডেল x, প্লাস হচ্ছে F4 এর জন্য কি হবে F4 ডেল x, F5 এর জন্য হবে F5 ডেল x, প্লাস ডট 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 প্লাস হচ্ছে Fn ডেল x। তাহলে সবগুলো ভাগের যে কৃতকাজগুলি পাবো, ছোট ছোট অংশগুলি পাবো, এই ছোট ছোট অংশগুলির কাজের সমষ্টি হবে কি সমস্ত কাজটা, সবগুলো মানে এই টোটাল ক্ষেত্রটা। এই ধরো যে এখানে দিলাম a, এখানে দিলাম b, এটা হচ্ছে তোমার c, এটা হচ্ছে d, তার মানে ABCD যে ক্ষেত্রফলটা আছে, এই ABCD এর ক্ষেত্রফলটা হচ্ছে এই টোটাল কৃতকাজ, ABCD এর ক্ষেত্রফল হচ্ছে কি টোটাল কৃতকাজটা পাচ্ছ তুমি। এটার জন্য তুমি কি করছো, প্রত্যেকটা ছোট ছোট অংশ নিয়ে পৃথকভাবে কাজ বের করছো। এটুকুর জন্য W1, এটুকুর জন্য W2 বের করছো, এটা বের করছো W3, এটা বের করছো W4, এরকম ভাবে তুমি 9টা কাজ বের করছো। এই 9টা কাজের সমষ্টি হবে এই টোটাল ক্ষেত্রটার সমষ্টি, টোটাল ক্ষেত্রটার মান, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে পাইছিলাম, কি পেয়েছিলাম, এই যে এরকম আমরা নরমালি পেয়েছি কি W সমান পেয়েছিলাম হচ্ছে সামেশন অফ n, এখানে দিলাম k = 1 fk del x, এটা হচ্ছে আমার টোটাল, মানে সবগুলো যোগ করার পরে কয়টা আছে F1 F2 F3 F4 F5 F6 F7 F8 F9, এই সবগুলো যদি যোগ করি আমি, সবগুলো যোগ করার পরে কি হবে তোমার, যদি সবগুলো যোগ করো তাহলে কি হবে তোমার, দেখো f কে ধরেছি আমি, তার মানে হচ্ছে তোমার যতগুলো বল আছে সবগুলো বলকে তুমি একত্রে নিয়ে আসছো, এই সবগুলো বলকে প্রকাশ করছে কি কমন হিসেবে আমরা f কে, ঠিক আছে। আর ডেল x মানে কি, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণগুলি আছে প্রত্যেকটা সরণের মান হচ্ছে ডেল x, প্রতিটা সরণের মান কত আছে ডেল x আছে, সো এই হচ্ছে আমি ডেল x ধরেছি। তো এইটা হচ্ছে সামেশন দ্বারা কি বোঝাচ্ছে, যতগুলি বল আছে, যতগুলি সরণ আছে, বল এবং সরণের সবগুলো সমষ্টি বোঝাচ্ছে, এটা এর দ্বারা বোঝাচ্ছে সবগুলো বল এবং সরণের যে গুণফলের সমষ্টি আছে। দেখো এটা কি বল এবং সরণের গুণফলের গুণফল, এটাও বল এবং সরণের গুণফল, এটাও বল এবং সরণের গুণফল, তো এইখানে অনেকগুলো বল এবং সরণের গুণফলের সমষ্টি আছে, এই সমষ্টিকে আমরা প্রকাশ করি হচ্ছে সামেশন দ্বারা। দেখো সামেশন দ্বারা সমষ্টি বোঝাচ্ছে n দিয়ে ভাগ সংখ্যা বোঝাচ্ছি, k দিয়ে বলের সংখ্যা বোঝাচ্ছি fn, আর এখানে কি দিলাম ডেক্স, fk ডেক্স ডেল্টা x। ওকে, এইটাকে আমরা ক্যালকুলাসের ভাষায়, যে ক্যালকুলাসের ভাষায় তুমি ডাইরেক্ট লিখবা, কিভাবে লিখবা দেখো, ক্যালকুলাসের ভাষা হচ্ছে প্রথমে দাও w দিলাম, এই হচ্ছে w দিলাম, ঠিক আছে, এবার দিভাবে শুরু কোথা থেকে শুরু হয়েছিল, এটা শুরু, ঠিক আছে, এখানে শেষ করছো, তোমার কাজ কোথায় গিয়ে থামছে এখানে, তুমি লক্ষ্য করে দেখো। আমি এবার মুছে দিচ্ছি, নরমাল ভাবে বুঝো, মুছে দিলাম এটা, তো এবার আমি মুছে দিচ্ছি, যদি মুছে দেই দেখো তাহলে আমার এখানে শুরুটা কোথায় থেকে এখানে হয়েছিল আর এখানে গিয়ে শেষ হয়েছে, এটা তোমার কত x1 আর এখানে ধরো হচ্ছে x2, তা আমি কিন্তু এটাকে ছোট ছোট অংশে ভাগ করেছিলাম, এই টোটাল অংশটাকে আমরা উপর থেকে এরকম, যার প্রত্যেকটা মান নিয়েছিলাম কত ডেল x, প্রত্যেকটার মান কত আছে ডেল x। সো যদি ডেল x পরিমাণ থাকে তাহলে এখানে প্রত্যেকটার জন্য একটা বল প্রয়োগ করছি না আমরা, তাহলে যদি বল প্রয়োগ করি সেই কমন একটা বল দিয়েছি, সেটা কত fk, সবগুলো বলের নেতৃত্ব দিচ্ছে কে, এটা সবগুলো বলে নেতৃত্ব দিচ্ছে হচ্ছে এটা, এই fk মানে হচ্ছে যতগুলি বল আছে সবগুলি বলের কি নেতা, যেমন এর মান 1 হলে প্রথম বল, কে এর মান 2 হলে দ্বিতীয় বল, কে এর মান 3 হলে তৃতীয় বল, 4 হলে চতুর্থ বল, 5 হলে পঞ্চম বল, মানে সবগুলি বলের সমষ্টি আকারে ধরতে পারো, যে যতগুলি বল আছে সবগুলি বলের সমষ্টি, ঠিক আছে। আর এখানে আছে তোমার ডেল x, এখানে দেব হচ্ছে ডেল্টা না, এটা দেব হচ্ছে আমি dx মানে কি দিচ্ছি, dx মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, কারণ কি এই যে এটা ডেল x টা পরিবর্তন করাচ্ছে, এটা কি বলছি ডেল x পরিবর্তন করাচ্ছে, তাই না, এই যে পরিবর্তনটা ঘটাচ্ছি কতটুকু পরিবর্তন হচ্ছে, এই ডেল x এর পার্থক্য বা পরিবর্তনটাকে আমরা dx আকারে লিখছি, যখন আমরা অন্তরীকরণ সমাকলন করি তখন এটাকে
ডিএক্স, ডেল্টা এক্স কে লিখি ডিএক্স, ডেল্টা এক্স এর মানটা কিভাবে লিখি ডিএক্স দ্বারা লিখি। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার কৃতকাজ। তাহলে দেখো শুরু, তাহলে শুরু কোথায় থেকে হচ্ছে দেখো, এবার শুরু কোথায় x1 থেকে শুরু, x1 থেকে কোথায় যাচ্ছে x2 তে যাচ্ছে, x1 থেকে কোথায় যাচ্ছে x2 তে, তাহলে শুরু হচ্ছে x1 থেকে, শেষ হচ্ছে কোথায় x2 থেকে। ঠিক আছে, এটা বলি, এটাকে বলি আপার বার, এটাকে বলি আপার লিমিট, আপার লিমিট বলি, বুঝছো? এটাকে বলি আমরা লোয়ার লিমিট, এটাকে বলি আমরা লোয়ার লিমিট বলি। আপার লিমিট একটা লোয়ার লিমিট। তো আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে যাত্রাস্থল, যেখান থেকে যাত্রা শুরু করে। আপার লিমিট হচ্ছে যেখানে গিয়ে থামছো তুমি সেই পর্যন্ত। তো লিখলাম এটা, আর এখানে আসবে কত f k dx। এই তো এইটাই। এখন তুমি যদি এটাকে এইভাবে লিখো, তুমি এইভাবে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো এরকম f k dx টা, এই যে dx টা দেখতে পাচ্ছ, একটু মনে রাখবা কিভাবে আসে এটা। দেখো এই সমাকলন dx মানে হচ্ছে x, সমাকলন dr মানে হচ্ছে r, এই সমাকলন ধরো যে dp, সমাকলন হচ্ছে ধরো যে dp মানে হচ্ছে p। ঠিক একইভাবে সমাকলন ধরো যে dy মানে হচ্ছে এটা y। মাথায় রাখবা, মানে যত থাকবে সমাকলন চিহ্ন গিয়ে উঠে এটা y হবে। ঠিক আছে, এই তবে এখানে একটা মনে রাখবে x প্লাস c, এটা সবার সাথে থাকবে x প্লাস c, x প্লাস c, কারণ এটা অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট, এটা কি অনির্দিষ্ট, তো অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে সবসময় c থাকবে সবার সাথে। আর এখান থেকে দেখো সমাকলন চিহ্নটা গেলে এটার অন্তর সমাকলন কত, এটা সমাকলন হচ্ছে এটা সমাকলন হচ্ছে এটা সমাকলন হচ্ছে এটা, dr থেকে হয়ে গেছে r, dx থেকে গেছে x। তাহলে চিন্তা করে দেখো এইখানে কত হবে, dx টা x হয়ে যাবে, dx টা কি হয়ে যাবে x। এখানে থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে কি দিবা জানো, আপার লিমিট কত আছে, শুরু হচ্ছে কোথা থেকে x1 থেকে, শুরু হচ্ছে কোথা থেকে x1 থেকে শুরু, তাই না? শেষ হচ্ছে কোথায় গিয়ে x2 থেকে শেষ। তাহলে এই হচ্ছে কৃতকাজ, এটা হচ্ছে তোমার কৃতকাজ। ঠিক আছে, তো এটা একটা মানে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজটা কিভাবে বের করবো আমরা, যতটুকু এরিয়া থাকবে সবগুলো এরিয়ার ক্ষেত্রফল, যতটুকু অংশ থাকবে তার ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার। আমাদের ক্লাসের মেইন পার্টি রয়ে গেছে, এখনো শুরুই করতে পারিনি ক্লাসে। সো দেখো এবার, তো এটা মুছে দিলাম। আর এই যে ক্যালকুলাসের বেশি কিছু শিখতে হবে না, বেশি কিছু শেখার দরকার নাই, জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো ক্যালকুলাসের হিন্টটা হচ্ছে এরকম, দেখো আমি একটা করাচ্ছি। সাপোজ ধরো যে এখানে আছে তোমার এরকম দেয়া আছে, ধরো যে এখানে আছে x কিউব dx। ঠিক আছে, x কিউব dx যদি এরকম থাকে, তার মানে হচ্ছে মনে রাখবা সূত্রটা হচ্ছে এরকম x টু দ্য পাওয়ার n dx, x টু দ্য পাওয়ার n dx। মাথায় রাখবে একটা সূত্র দেখাচ্ছে, এই সূত্রটা কাজে লাগবে আর লাগবে না। একটা সূত্র শিখে রাখো, একটা সূত্রের বাইরে আর এইখানে লাগবে না। ঠিক আছে, সো দেখো এই সূত্রটা তো এইটা আছে, তো এই সূত্রটা মানে এভাবে লিখবে x প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1। ঠিক আছে, প্লাস হচ্ছে c। সবাই লিখে রাখো যে এটা যদি x টু দ্য পাওয়ার n থাকে, দেখো পাওয়ার n থাকলে এক পাওয়ার বাড়বে এবং টোটাল পাওয়ার দ্বারা ভাগ করতে হবে। যত থাকবে দেখো পাওয়ার n ছিল তার সাথে এক যোগ হবে এবং টোটাল পাওয়ার দ্বারা ভাগ করবে, কি আসবে কনস্ট্যান্ট। এটাকে অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে এটা হচ্ছে কি অনির্দিষ্ট, বা এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট হলে লিমিট দেখো, অনির্দিষ্ট হলে এরকম। ঠিক আছে, আর যদি নির্দিষ্ট হয়, দেখো নির্দিষ্ট মানে লিমিট থাকে, নির্দিষ্ট যদি থাকে, দেখো নির্দিষ্ট হলে যদি নির্দিষ্ট হলে কি হবে, দেখো ধরো যে এরকম যদি হয় x টু দ্য পাওয়ার n dx, এরকম ধরো যে এখানে দেয়া আছে কত, এটা x1 থেকে এটা x2 দেয়া আছে। ঠিক আছে, x1 থেকে x2, তাহলে এটাকে লিখবে এরকম হবে x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1, আর এখানে থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেবে x2 আর এখানে দেবে x1। ওকে, x2 থেকে এখন এটা হচ্ছে এটা। তো যদি লিমিট না থাকে, দেখো লিমিট নাই, লিমিট না দেয়া থাকলে এটা, আর লিমিট দেয়া থাকলে হচ্ছে এটা। লিমিট না দেয়া থাকলে কি শুধুমাত্র এইটুকু, লিমিট না দেয়া থাকলে কোনটা বসাবা এইটা, লিমিট না দেয়া থাকলে এইটা, যদি লিমিট দেয়া থাকে তাহলে হচ্ছে এটা। তো এখানে একটু ভালো করে দেখো, আমি এবার করাচ্ছি কিভাবে বুঝবা। যদি লিমিট দেয়া থাকে, তো যেমন একটা করাচ্ছি, দেখো ধরো যে এরকম দেয়া আছে, ধরো তোমার এখানে দেয়া আছে হচ্ছে x টু দ্য পাওয়ার 6 dx। ঠিক আছে, এরকম দেয়া আছে। যদি এটাকে ddx করি এটাকে, তাহলে এর ddx টা হয়ে যাবে x টু দ্য পাওয়ার 7 ডিভাইড বাই হচ্ছে 7 প্লাস c। দেখো এই সূত্র অ্যাপ্লাই, প্রথম সূত্র অনির্দিষ্ট যৌগজের জন্য, এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। আর যদি এটা নির্দিষ্ট যৌগজ হয়, নির্দিষ্ট হলে কি একটা লিমিট দেয়া থাকবে, লিমিট যেমন ধরো এরকম দেয়া আছে, এটাকেই করলাম ধরো x টু দ্য পাওয়ার 6, এখানে বলছে কি 0 থেকে 2 পর্যন্ত, কি বলছে লিমিট দেয়া আছে, আর এখানে কত আছে এত। তো এবার যদি করো তাহলে এবার হবে তোমার এখানে x টু দ্য পাওয়ার 7 ডিভাইড বাই হচ্ছে 7 তো থাকবেই, প্লাস এখানে আসবে 2, এখানে আসবে 0 আসবে এইটা। ঠিক আছে,
তবে এখানে আরেকটু কাজ আছে, যদি এরকম থাকে তাহলে কিভাবে বের করবো দেখো, তাহলে বের করবো হচ্ছে এবার দেখো, তাহলে এইটা আসবে তোমার হচ্ছে এরকম, তো এই যে কত আছে 1/7 কত আছে, এটা ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসলাম, বাকি আছে ভেতরে কি আছে, ভেতরে আছে x⁻7 আর উপরে কত 2, এখানে আছে কত 0। এটাকে লিখবা কিভাবে দেখো, এটাকে লেখার সময় মাথায় রাখবা, লিখতে হয় এরকম ভাবে, আপার লিমিট কত আছে 2, মনে রাখবা যে আপার লিমিট কি লিখলাম, আপার লিমিট দেখো এর থার্ড ব্র্যাকেট তো আছেই, আপার লিমিট এখানে কত আছে আপার লিমিটের উপর কত থাকবে 7 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস হচ্ছে কি লোয়ার লিমিট 7, এই মাথায় রাখবে, এটা সূত্র হচ্ছে এটা। যদি এরকম ফরম্যাটে দেখালে মান নির্ণয় করতে গেলে আপার লিমিটের উপর যত পাওয়ার ছিল দেখো ছিল কত 7, তাহলে এখানে বসবে কি আপার লিমিট কত আছে 2, এতে আছে 2, এখানে লোয়ার লিমিট কত আছে 0, তাহলে এখানে বসবে কি আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যা যে পাওয়ার ছিল সেই পাওয়ার বসে যাবে, যে পাওয়ার ছিল সেই পাওয়ার এবার বসায় দিই আমি। দেখো আপার লিমিট কত আছে 1/7 আর লিমিট কত আছে 2⁻7 মাইনাস কত হবে তাহলে 0.7, তাহলে এটা যদি করো তাহলে থাকবে হচ্ছে 1/7 ইনটু হচ্ছে 2⁻7 মানে কত, খুব সম্ভবত 2⁻7 হচ্ছে 64, তাই না? একটু ক্যালকুলেশন করে দেখো তো 64 নাকি 128, 2 কিউব ডট 2 কিউব কত হচ্ছে 2 কিউব, তাহলে 18 64 আছে, তাহলে 128, তাই না 128, তাহলে কত হবে এখানে 128, এই তো এইটাই হচ্ছে, তাহলে এইটার যে অন্তরজ এটার যে মানে সমাকলনটা পেয়েছি, এর সমাকলিত মান হচ্ছে এটা 7/120 ডিভাইডেড বাই 7, 128 ডিভাইডেড বাই 7, ওকে। তাহলে এইভাবে তোমরা করতে পারবা, লিমিট যদি করো তাহলে এইভাবে তোমরা করতে পারবে। আরেকটা করাচ্ছি একটু ভালো করে ফোকাস করো, হ্যাঁ। সো আরেকটা করাচ্ছি একটু ভালো করে দেখো, সূত্র কিন্তু একটাই। আচ্ছা সো আরেকটা দেখো, যদি এরকম থাকে ধরো এইভাবে দেয়া আছে 0 থেকে দেয়া আছে 3, বলছে কি x পাওয়ার এত দেয়া আছে, তো নিজেরা এটা করে ফেলো তো দেখি, এটা আমি আরেকটা করাই দিই তারপর করো নিজেরা। তো এটা হবে কত x⁴/4, সরাসরি দেখো কত সহজ নিয়ম। আর লিমিট কত আসবে এখানে আসবে তোমার কত 3 আছে, আপার লিমিট 3, লোয়ার লিমিট এটা, তাহলে এবার বসায় দাও 1/4 আছে, তো এইখানে যদি বসাই কত x এর পরিবর্তে কত বসাবো 3, তাহলে কত হবে 3⁻4 মাইনাস কত হবে, এটা তো বাইরে নিয়ে আসছি, যারা বুঝো না তাদেরকে আবার করা দিচ্ছি, দেখো এই 1/4 বাইরে নিয়ে আসলাম, এবার কি এখানে আছে কি x⁴, উপরে কত আছে 3, এখানে আছে কত 0, ঠিক আছে। তো 1/4 এবার কি করবো, এখানে x এর পরিবর্তে বসাবো 3 মাইনাস x এর পরিবর্তে বসাবো লোয়ার লিমিট কত 0 বসাইলাম, তাহলে 1/4 ইনটু 3⁻4 মানে কত, 3⁻4 মানে কত চিন্তা করে দেখো 81 না, দেখো 81 আসে না, 3⁻4 হচ্ছে 81, তাহলে এইটা তার মানে সুতরাং হচ্ছে 81/4। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি তাহলে এবার একটা নিজেরা করে ফেলি, আমরা করে ফেলি, তাহলে মনে হয় এটা আরেকটু ইজি হয়ে যাবে। নিজেরা একটু করো, এটা যে দেয়া আছে ধরো যে x⁴ dx, লিমিট দেয়া আছে এখানে ধরো যে 1, এখানে দেয়া আছে 0, তাহলে কত আসবে, এটা সমান কত, একটু তাড়াতাড়ি করে ফেলো দেখি। জাস্ট সূত্রের প্রয়োগ, দেখো কিন্তু মেইন সূত্র, একটা সূত্র শিখাইছি, ওই সূত্রের অধীনে কিন্তু করেছি, এর বাইরে না। তো ক্যালকুলাসটা আসলে কি সহজ, যদি তুমি বুঝে ফেলো খুবই ইজি। তো যাই হোক, তোমরা তো ক্যালকুলাস ক্লাস করো নাই, ডিফারেনশিয়াল ক্লাস তো মিস করছো অনেকে, আমি জানি এখানে অনেকেই করে ফেলছো, যারা করে ফেলছো তারা এগিয়ে গেছো, কিন্তু যারা করো নাই, শোনো ক্যালকুলাসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন দাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষা দাও, তাহলে ক্যালকুলাস থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে ক্যালকুলাস থেকে। তুমি ক্যালকুলাসের প্রশ্নই পারতেছো না, তুমি চিন্তা করে দেখো, তুমি বুয়েট এক্সাম দাও, তুমি ইঞ্জিনিয়ারিং অথবা তুমি ভার্সিটি এক্সাম দাও, দুইটা সেক্টরে কিন্তু ক্যালকুলাস থেকে বেশি ম্যাথ থাকবে। তাছাড়া তুমি দাও হচ্ছে বোর্ড এক্সামে কিন্তু ক্যালকুলাস থেকে বেশি আসবে, আর তুমি সেটাই করতেছো না। তাহলে বুঝো, তুমি ক্যালকুলাস করে পাস করা যায়, ক্যালকুলাস করে 25 মার্ক পাওয়া যায়, 25, বুঝছো, ক্যালকুলাস থেকে 25 পাওয়া যায় এমসিকিউ নিয়ে। তো ক্যালকুলাস তুমি ভালো করলে তো এখানেই পাস হয়ে যাচ্ছে। তোমাদের 75 মার্ক থেকে যে এমসিকিউ প্লাস সিকিউ, এখান থেকে দেখা যায় তোমার 25 এর মতো তুমি এই ক্যালকুলাস থেকে आंसर করতে পারবা, 25 মার্ক।
দেখি ওইটা নিয়ে করতে পারছো, যদি ওইটা করো তাহলে আরেকটা করো, তোমরা তো প্র্যাকটিস করো। তো এটা দিলাম 4, এখানে ধরো যে আছে ধরো যে x dx এরকম একটা দেয়া আছে, এটা করো তো দেখি। আরো ছোট করে দিছি, দেখো তো এটা পারবি না? আমি হচ্ছে সেই ব্যক্তি যে মনে করে সারাদিন মোবাইল ছাপবো, ঠিক আছে, কিন্তু মোবাইল চার্জে দেবো না, বুঝছো? তো যখন ক্লাস নিতে ঢুকবো তখনই মনে হয় আমার তো ফোনে চার্জ নাই, মানে এমন হয়ে গেছি, বুঝছো? বলতে গেলে মানে একটা প্যারার মধ্যে আছি, অনেক প্রচন্ড লেভেলের প্যারার মধ্যে আছে, অনেক কিছু ভুলে যাই, মানে অনেক কিছু ভুলে যাই। আচ্ছা, তো যারা যারা আছে একটু উত্তরটা মিলিয়ে নাও, এটার উত্তরটা মিলিয়ে নাও। তো এটা হয়ে যাবে তোমার এরকম যে এটা হবে x⁵, একটা পাওয়ার বাড়বে কি নিচে এক পাওয়ার আসবে, তো এখানে বসবে কি আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখানে যদি বসাই তাহলে 1/5 আসবে, আর x এর পরিবর্তে x⁵ কি বসাবো 10, তো এখানে বসাবো 1/5, এখানে বসবে কি 1^5 মাইনাস হচ্ছে 0^5 ইকুয়াল হচ্ছে 1/5 ই থাকবে, শুধুমাত্র 1/5। এটা রেজাল্ট 1/5, আর এটার মান আসবে কত x²/2, এটা হচ্ছে x²/2, এখানে আছে কত 4, এখানে 0, তার মানে হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে হাফ ইনটু হচ্ছে x²। আচ্ছা, তো এরকম লিখলাম x² লিখলাম এখানে, আর এখানে 40, তো এটা যদি লিখি 4 ইনটু হচ্ছে দেখো তাহলে কত বসাবো আপার লিমিট কত 4, স্কয়ার আছে না এখানে স্কয়ার, মাইনাস হচ্ছে কত 0², যদি 0² বসাই তাহলে কত আসে হাফ ইনটু কত বসবে কত এখানে, তাহলে 16, 4×16 মানে কত আসছে 8 আসে, তার মানে উত্তরটা আসবে কত 8 আসবে, ঠিক আছে? তো x এর পাওয়ার 2 তো হওয়ার কারণ আছে, তোমাদের সূত্র কি শিখাইছি? সূত্র শিখালাম কি যে x⁴n dx, এর মানে কি হবে n পাওয়ার যে n সাথে যোগ হবে কত এত, তাই না? এরকম আসবে না? এখানে কিন্তু একটা ধ্রুবক আছে এই ক্ষেত্রে, আর যদি এখানে লিমিট দিয়ে দেই, ধরো x1 থেকে x2 দিয়ে দিলাম, লিমিট দিলে এখানে কোনো ধ্রুবক থাকবে না, নির্দিষ্ট যোগ আছে। দেখো পাওয়ার বেড়ে গেছে, এবার চিন্তা করো ওর পাওয়ার কত আছে, এখানে n এর মান তো এখানে 1 আছে, এখানে n এর মান কত আছে 1, তো n এর মান যদি 1 থাকে তার সাথে এক যোগ হবে না? তারপর কি করবা নিচে যে এই যে n, দেখো এই হয়ে গেল, তাহলে কত আসছে এখানে, তাহলে x² ডিভাইডেড বাই হচ্ছে 2 আসে, বুঝতে পেরেছো? যা থাকবে তার সাথে এক যোগ করতে হবে, যা থাকবে, এর মানে কি এখানে 0, এখানে তো 1 আছে, এখানে কিন্তু একটা 1 আছে। আরেকটা বিষয় প্রমাণটা করাই দেই তোমাদের, তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে 2 হইলো কেন, এখানে অনেক কিছুক্ষণ আগে বলছিলাম যে এইটা সমান কিভাবে x হয়, হ্যাঁ এটা কিভাবে x, এটা কেন x হবে, হয় এটা কেন x হবে সেটা প্রমাণটা দেখাই দিই। আসলে এইটা x হওয়ার কারণটা হচ্ছে তোমার, তুমি দেখো এটার সিমিলার প্রমাণ আমরা প্রমাণটা করবো এরকম, তাহলে এটাকে কত আছে তোমার, তো এটা তো তোমার যেহেতু আছে, এটা কি লিখবো আমি dx মানে কি, dx মানে কি এখানে কোনো কিছু নাই, এর ছাড়া তো আর কিছু দেখতেছি না, কিন্তু আমি তো দেখতেছি এখানে কিছু একটা আছে, কি আছে বলো তো x⁴0 dx। এবার লক্ষ্য করে দেখো তো x⁴0 এর মান কত 1 না, x⁴0 এর মান কত 1, তাহলে x⁴0 এর মান 1, আমি তো ওইখানে এই যদি 1 এর পরিবর্তে আমি x⁴0 দিই তাতে করে আমার এখানে কোনো পরিবর্তন আসবে, কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে একটা 1 আছে, একটা 1 তো আছে এখানে, যদি 1 থাকে তার মানে কি x⁴0 লিখতে পারি, যদি আমার 1 থাকে তাহলে এখানে x⁴0 লিখতে পারি, আমি লিখলাম, লিখার পরে এবার কি আসবে আমার x এর সাথে 0+1 এই লিমিট দেব না, দিলাম, তাহলে এবার চিন্তা করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে এত ইনটু কত 1 না, এভাবে লেখা যায় এটাকে। এবার যখন লিখবা তুমি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো তো এখানে যেটা দাঁড়াচ্ছে বা এটাকে এইভাবে লিখে দিলাম, দেখো যেহেতু লিমিট নেই, দেখো তাহলে লিখতে পারি কি এই x0 ইনটু কত x1, তার মানে কি x0 মানে কত 1 ইনটু কত x1 সমান কত x এই তো লেখা যায়, বুঝতে পেরেছো? এই জন্য এটা সমান ডাইরেক্ট x আসে, এটা হচ্ছে ডাইরেক্ট x আসে, বুঝছো সবাই? আজকে ক্লাসটা ম্যাথের ক্যালকুলাস আছে, কি বলবো, হ্যাঁ তোমরা যেহেতু পারো না ভাইয়া মেইন ক্লাসটা স্টার্ট করেন, ব্র্যাকেট দেব না তাকে থার্ড ব্র্যাকেট। আচ্ছা কিছু করার নাই, বুঝছো, বুঝাইতে তো হবে, তোমরা যেহেতু বুঝতেছিলে না এই জন্য আমার এটা করাইতে হয়েছে। যাই হোক, কিন্তু ক্যালকুলাস কিন্তু মজার, ঠিক আছে? তো এবার আসো, এটা ছিল, এবার আমরা একটু মান ও দিকের পরিবর্তন হলে কেমন হবে।
ধরো যে এরকমই আছে, আগের মতো করেই আছে, হ্যাঁ, তো আগের মতো করেই আছে। যদি এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে একটা বস্তু, এখানে একটা বল প্রয়োগ করছো, বল প্রয়োগের ফলে ধরো যে তুমি একটা বল প্রয়োগ করছো, এই বরাবর একটা বল প্রয়োগ করছো, ঠিক এই বরাবর, ঠিক আছে। বল প্রয়োগের ফলে এই বলটা কি করলো, তোমার বলের অভিমুখ এদিকে হচ্ছে, এটা হচ্ছে বলের অভিমুখ, বলের অভিমুখ, দেখো বলের অভিমুখ এটা। তো বলের অভিমুখ যদি এটা হয় তাহলে এইদিকে সরণ করছে কোন দিকে, এই বরাবর সরণ, তাহলে দেখো এটা হচ্ছে ডিআর, ধরো এখান থেকে এখানে আসলো। তো এই যে বলটা আছে, বলের দুটো উপাংশ আছে, এই বলের দুটো উপাংশ আছে, একটা কোন দিকে যাবে, একটা চলে যাবে ধরো যে এই বরাবর, একটা যাবে কোন বরাবর, এই বরাবর, এটাকে ধরছি আমরা এফ আর, কি ধরলাম এফ আর, অনুভূমিক বরাবর এটা। আরেকটা ধরলাম হচ্ছে ঠিক এই বরাবর একটা ধরলাম, এটা হচ্ছে তোমার এফ এন, এটা কি ধরলাম আমি এফ এন। তাহলে চিন্তা করে দেখো এই বলের দুটো উপাংশ আছে, তাহলে কি করলাম, এই হচ্ছে একটা বল ছিল, একটা বল ছিল, আমি বলটা প্রয়োগ করছি এই বরাবর, যখন প্রয়োগ করলাম আমি তখন একটা অংশ গেল কি আমার এই বরাবর, আরেকটা অংশ চলে গেল আমার ঠিক কি গেল এই বরাবর গেল, ঠিক আছে। তবে এই যে বলটা ভাগ হয়ে গেল, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ কত আছে, 90 ডিগ্রি আছে। যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে, এটা হচ্ছে তোমার এফ, এটা হচ্ছে কি এফ আর, আর এটা হচ্ছে কি এফ এন, ঠিক আছে। আচ্ছা, এটা এফ আর এর দিক এবং সরণের অভিমুখ, এটা হচ্ছে কি সরণের অভিমুখ, সরণের অভিমুখ, আচ্ছা, বা সরণের অভিমুখ বা গতির অভিমুখ, এটা হচ্ছে কি গতির অভিমুখ, গতির অভিমুখ। আচ্ছা, তার মানে এখানে বল প্রয়োগ করেছে কিন্তু বস্তুটা এই বরাবর যাচ্ছে, কোন বরাবর যাচ্ছে, এই বরাবর। কোন একটা সময় পর বস্তুটা এখান থেকে এভাবে আসবে, এভাবে আসবে বস্তুটা, কোন একটা সময় পর কিন্তু গতি এই দিকে আসবে, গতির অভিমুখ এরকমও হবে, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো, এখানে কিন্তু যখন এভাবে যায় তখন কি একটা কোণ উৎপন্ন হয়েছে, কত থিটা, কোণ কত হয়েছে, থিটা কোণ উৎপন্ন করছে সরণের সাথে। তাহলে এই বল এই সরণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। বল সরণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, থিটা কোণ উৎপন্ন করলো। আচ্ছা, যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমাদের এইখান থেকে আমরা কি পাবো, দেখো, যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে এখান থেকে আমরা কি পাবো। সো এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, যেহেতু সরণটা ঠিক এই বরাবর আছে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাবো, এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো। ধরো তো দুইটা জিনিসের মধ্যে একটাকে ধরবো আমরা কি, একটাকে ধরছি সরণের সাথে, এই সরণের সাথে একটা আছে, দেখো এই বলটা আছে, এই বলটাকে আমরা ধরতেছি কত, ধরো যে এফ এন, এটা হচ্ছে এফ এনটা। তো এই এফ এন মানে হচ্ছে তুমি কিভাবে বলতে পারি, দেখো তো এফ এনটা কিভাবে আছে, দেখো এফ এন এর মধ্যবর্তী কোণ কিন্তু এখানে, ধরো যে এফ এন কস থিটা, ধরে নিলাম এফ এন কস থিটা। এই এফ এন কস থিটা মানে কি, এফ এন কস থিটা কি হবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে এফ এন কস থিটার যে অভিমুখটা আছে এখানে তোমার, আমরা যদি এখানে কৃত কাজটা বের করতে চাই, ঠিক আছে, বা এটা যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে কি এইটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, ঠিক এইটার সাথে। এইভাবে না ধরে আমরা আরেকটু ক্লিয়ার ধরি, এটা ধর যে এটা এইভাবে আছে, ঠিক এই বরাবর ধরলাম, এটাকে কিভাবে ধরলাম, এই বরাবর। আচ্ছা, তো এই বরাবর ধরি, তাহলে এই বলটা এর সাথে কত ডিগ্রি কোণে আছে, দেখো এই বলটা ধরো যে এটার সাথে 90 ডিগ্রি কোণে আছে, বলটা কিভাবে আছে 90 ডিগ্রি কোণে। যে 90 ডিগ্রি কোণে তাহলে কেমন হবে, তাহলে তুমি জানো এখানে, তাহলে এফ এন ইজ ইকুয়াল টু হবে তোমার এখানে এফ কস থিটা, এফ এন ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখানে, এফ কস থিটা। এখন এটা যদি এখানে 90 ডিগ্রি কোণে থাকে, এটা 90 ডিগ্রি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এফ কস 90 ডিগ্রি মানে কত হচ্ছে 0। তার মানে কিন্তু এই বরাবর কোনো বল থাকবে না, এই বলটাকে যে এফ এন এর যে বলটা, এই এফ এন, তাহলে এফ এন এর মানটা এখানে 0। যদি এফ এন এর মানটা 0 থাকে তাহলে সম্পূর্ণ বল কিন্তু এদিকে আছে, এদিকে একটা বল আছে, তাহলে এই এফ আরটা কত, এফ আরটা হবে কি এফ কস থিটা, এফ আরটা কি হবে এফ কস থিটা। আমি বলতে পারি কেমনে বের করছে, এটা কেমনে বের করছে সেটা যদি দেখো, তাহলে দেখো এটা দেখাচ্ছি, এই হচ্ছে একটা আমার কি, এটা কি এফ, এটা কি আছে এফ, আর এদিকে কি আছে, এদিকে কি আছে থিটা। আচ্ছা, যদি থিটা থাকে, যদি আমি এটাকে এফ আর ধরি, তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে একটা লম্ব আঁকতে পারি এখানে, ধরো যে আচ্ছা এটাকে এভাবে না আরেকটু ধরছি, এই বরাবর আছে, এফ আরটা কি ধরলাম এই বরাবর, আচ্ছা এই, তাহলে এটা ধরো তো থিটা আছে। এবার তুমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করো, কি অঙ্কন করলাম, একটা লম্ব। যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি, এখান থেকে এখানে যদি আমরা একটা লম্ব আঁকতে পারি, তাহলে লম্বটা আঁকলে কি বোঝায় দেখো। তো এই ক্ষেত্রে আমার এফ কোনটা, এটা হচ্ছে কি এফ আর, আমি কিন্তু এফ আর এর মানটা বের করছি। তো এফ আরটা কি হবে তোমার, একটু ভালো করে দেখো, আমরা কিন্তু জানি কস থিটা, কস থিটা মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তো তুমি যখন ভূমি বাই অতিভুজ, তুমি চিন্তা করে দেখো যে তুমি কিন্তু এখানে একটা লম্ব গেছে, এই হচ্ছে একটা লম্ব, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি গেছি 90 ডিগ্রি গেছে। এটা যদি লম্ব হয় তাহলে এটা কি অতিভুজ, লম্বের বিপরীতে অতিভুজ, তার মানে কি ভূমি, এটা হচ্ছে ভূমি, দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। এর মানে হচ্ছে আমি যদি এখানে একটা লম্ব করি, এই এর মানে হচ্ছে তোমার এখানে একটা লম্ব করো, এই এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এখানে লম্ব হয় তাহলে এটা হয়ে যাবে অতিভুজ, এটা হয়ে যাবে ভূমি, এটা অতিভুজ,
আর এটা ভূমি, অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি। বুঝতে পারছো? তাহলে এটা যদি হয় তাহলে কি লিখবো এখানে? ভূমি কত আছে এফ আর অতিভুজ কত আছে এফ। সুতরাং এফ আর মানে কত দাঁড়াচ্ছে? এফ আর মানে দাঁড়াবে হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। তাহলে কাজ কিন্তু আমার এইটুকুর জন্য হবে। তাহলে আমার এইটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ডিআর পরিমাণ সরণ গঠানোর জন্য, ডিআর পরিমাণ সরণ গঠনের জন্য অনুভূমিক বরাবর একটা বল আছে এফ আর সাইন থিটা, আর এদিকে দেখো উল্লম্ব বরাবর একটা বল আছে এফ এন। এটার মান কত আছে? 0। এটা কত আছে এখানে? টোটালি 0 তে আছে। আচ্ছা, তো যদি 0 তে থাকে, তোমরা কি কমেন্ট করতে, এটাকে আমরা এইটাকে বারবার, এইটাকে কিন্তু আমি এইভাবে ধরছি না, এটা মাথায় রাখবা। এটা একটু, এটা বারবার একটু সন্দেহ হচ্ছে, বুঝছো? এটা কিন্তু মনে রাখবে, এটা সরণের সাথে এইটা, এই যে এফ এন মানে হচ্ছে এই এফ এন ও কৃতকাজটা, এটা আসলে যেভাবে আছে এটা যদি ধরো, তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এইভাবে এই যে 90 ডিগ্রি কোণে আছে। তো আমরা যখন এটা কৃতকাজটা বের করতে যাব, কৃতকাজ যখন বের করতে যাব, ধরো ডব্লিউ সমান কি হবে তোমার? এফ এন কস থিটা। আমরা কি জানি? এফ এন ডিআর কস থিটা, এফ এন ডিআর কস থিটা। কারণ কি দেখো, তাহলে এইটার জন্য যদি কৃতকাজটা পাই, এই এফ এনটা 0 ধরে নেই, ধরো যে 0 ধরে নেই, এখানে একটু মনে হয় সন্দেহ ছিল আমার, এটা ধরো 0 ধরে নেই আমি, তাহলে এখানে কৃতকাজটা 0 ধরি। দেখো তাহলে এইটুকুর জন্য ডিআর ধরলাম, ডিআর, ঠিক আছে, ডিডব্লিউ, ডিডব্লিউ দিলে এই এফ এন ডট হচ্ছে এফ এন ডিআর, এফ এন ডিআর কস 90 ডিগ্রি। কেন ধরেছি দেখো, এইটা একটা স্পর্শক ধরতে পারো, আর এটা একটা স্পর্শকের উপর একটা লম্ব। আমি আবার বলছি, এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের উপর একটা লম্ব, এটা ব্যাসার্ধ, একটা সরণ এই বরাবর, এই বরাবর, এটা হচ্ছে এই সরণের সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে। সরণের সাথে যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হয়, যে এই ডিএফ, এই এফ আর এবং ডিআর, এফ এন এবং ডিআর, কি বললাম? এফ এন লম্ব হচ্ছে ডিআর। আবার বলছি, এফ এনটা ডিআর এর উপর লম্ব, এফ এনটা ডিআর এর উপর লম্ব। যদি ডিআর এর উপর লম্ব হয় তাহলে কৃতকাজ কত হবে? তাহলে কৃতকাজটা হবে আমার এফ এন ডিআর ডট কস 90 ডিগ্রি। তাহলে cos 90, তার মানে এখানে কৃতকাজটা হয়ে যাবে 0। এটার কৃতকাজ 0। আর এইটার জন্য কৃতকাজ কত পাবো? তাহলে এটার জন্য কৃতকাজ হবে, ধরো যে ডিডব্লিউ সমান আসবে এখান থেকে তোমার এফ, দেখো তাহলে আসবে কত এখানে? এফ আর ডিআর cos থিটা, এফ আর ডিআর cos থিটা। কত আসবে এখানে? এফ আর ডিআর cos থিটা আসবে। আচ্ছা, তো এখানে এফ আর ডিআর cos থিটা দেবো নাকি এইভাবে দিবা, নাকি এইভাবে দিবা? চিন্তা করতো যে বল কি আছে এখানে, এফ আর ডট ডিআর আছে না, এখানে এফ আর ডট ডিআর আছে না? আচ্ছা, যদি এফ আর ডট ডিআর থাকে, কেন দিছে দেখো, এফ আর ডট ডিআর তো স্কেলার রাশি, আমরা জানি ডট গুণফল, এখানে কি আছে? ভেক্টর অধ্যায়ে পড়ে আসছে যারা, এটা কি স্কেলার গুণফল। তো স্কেলার গুণফল যদি লিখো তাহলে এফ কি লিখবে? এফ আর ডট ডিআর। তাহলে এই যে এফ আর ডট ডিআর লিখলাম এখানে আমি, ঠিক আছে। তো এর পরিবর্তে কিন্তু আমি এই এফ আর এর পরিবর্তে কিন্তু আমি কি লিখতে পারতাম এখানে? দেখো তো এফ কস থিটা লিখতে পারতাম না? চাইলে এফ কস থিটা লিখতে পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে এইখান থেকে আমি যদি তুলে দিই তাহলে কি আসবে? cos থিটা আসবে, cos থিটা আসছে। কেন আসছে? কারণ ডট গুণফলের ফলে থিটা আসে, ডট গুণনের ক্ষেত্রে কি আসে? থিটা। এখন আমি সামগ্রিক অংশটা বের করতে চাই, যে আমি হচ্ছে টোটাল এই যে টোটাল যে এটার যে এটা আছে, মানে যতটুকু কাজ করতে পারবে, সম্পূর্ণ কাজ কত আছে? ধরো যে এটা আর এর মান 0, আর এর মান 0, এই আর এর মান 0 থেকে ধরো যে এই আর এর মানটা যদি একদম আর পর্যন্ত হয়, মানে হচ্ছে আর এর মান একটা 0 আর আর এর ম্যাক্সিমাম হচ্ছে এটা, আর ইজ ইকুয়াল টু আর ম্যাক্সিমাম, আর ইজ ইকুয়াল টু কি বললাম? আর ম্যাক্সিমাম। দুইটা লিমিট দিয়ে দিচ্ছি। তাহলে এটা ধরো এখান থেকে শুরু করে, ধরো এখানে যদি আসে, এখান থেকে শুরু করে ঠিক এখানে আসলো, ঠিক আছে, আমি ধরে নিলাম এটুকু। তো যদি একটা আর দূরত্ব অতিক্রম করতে হয়, 0 থেকে শুরু করে তাকে যদি আর দূরত্ব অতিক্রম করতে হয়, আমি আবারও বলছি 0 থেকে শুরু করে, কোথায় থেকে লিমিট, যে 0 থেকে একদম কোথায় গেল? আর, এটা না ধরে এভাবে ধরবা, 0 থেকে কোথায় গেল? আর, 0 থেকে একদম আর দূরত্ব অতিক্রম করে আর পরিমাণ যদি সরণ ঘটায়, তাহলে কি দাঁড়াবে? আমার একটা কি দিতে পারি এখানে? সমাকলন। এখানে দিতে পারি আমি সমাকলন। তাহলে 0 থেকে কত দেবো আমি? আর। তো ডব্লিউ হবে কত? 0 থেকে আর। আর 0 থেকে আর মানে কি এখানে? তাহলে এফ আর কি দেবো? ডট ডিআর দেবো, এফ আর ডট ডিআর। তো এইটা দেখুন কাজটা পেয়েছিলাম, এখান থেকে তো একটা কাজ পাই, তাই না? যেমন এই যে এখান থেকে কত পেয়েছি দেখো তো, এই এফ আর এর মানটা তুমি বসায় দিতে পারো, এখানে তো এফ আর আছে, তুমি ডট গুণের কাছে এখানে কস, তুমি যদি এটা না বসায় তুমি যদি ওইভাবে বসাইতা, এটা তো লিখলাম এফ এন, মানে ডট গুণ শুধুমাত্র এইটা দিয়ে যদি করে দেই তাহলেও আসছে, কারণ এটা সমান আমরা জানি, এটা সমান কি জানি? যে এটা জানি, তাই না? এটা সমান কি জানি? এটা। আচ্ছা, যদি এটা বসাও তাহলে এইখানেও দাঁড়াচ্ছে, আর যদি তুমি ওইটা বসাও যে ডিআর তো এখানে আছে, তো ডিআর এর পরিবর্তে কি এই এফ আর এর পরিবর্তে কি বসানো যায়? এফ কস থিটা ইনটু কত লেখা যায়? ডিআর। এটাও কিন্তু বসানো যায়, এফ কস ইনটু ডিআর। তারপর তুমি এটাকে লিখতে পারো কত? এফ ডট ডিআর, এফ ডট ডিআর। কেন লিখছো? কারণ হচ্ছে ভেক্টর দিয়ে দাও, ভেক্টর। কেন? কারণ হচ্ছে এটা সরণ ভেক্টর, এটা হচ্ছে বল ভেক্টর, সরণ ভেক্টর বল ভেক্টর। তাহলে ডট গুণফলের ক্ষেত্রে আমরা কি জানি? ডট আসে,
cos থিটা তুলে দিলে একটা ডট আসে, ডট গুণফলের ক্ষেত্রে cos থিটা তুলে দিলে কি হয়, একটা ডট আসে, তাহলে f ডট dr। তাহলে এইটাই হচ্ছে তোমার কি এই নির্দিষ্ট লিমিটের মধ্যে 0 থেকে r পর্যন্ত যদি সরণ ঘটে, কোথায় থেকে 0 থেকে r পর্যন্ত সরণ ঘটে, কৃতকাজ হবে w = 0 to r f ডট কি লিখতে পারি, f r। এটা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, দিলেও হবে না দিলেও হবে। দেখো বলছি কিনা এবার আমি আবারও বলছি, দেখো আবারও বলছে যে এই যে এখানে ডব্লিউটা দিলাম, এই ডব্লিউ মানে কি, কোথা থেকে কাজ করতেছে, 0 থেকে তুমি r পর্যন্ত কাজ করতেছো, এর জন্য বল কত আছে f, আর কত আছে dr, কি দিলাম আমি f dr, কৃতকাজ সম্পূর্ণ বলের জন্য। আমি যে সমস্যা নিচ্ছি, তাহলে এই r তো একটা অংশ, তাই না, r হচ্ছে একটা অংশ, আমি বল প্রয়োগ করছি কত, f পরিমাণ না, f পরিমাণ বল প্রয়োগ করছি, তো r তো একটা উপাংশ ছিল। আচ্ছা, সেই জন্য তুমি চাইলে এই যে এটা সমান এটাও লিখতে পারো, এটা সমান কি লিখতে পারো, f dr, কারণ f r মানে কি f cos থিটা, f r মানে কি f cos থিটা। আমি আবার বলছি f r মানে কি f cos থিটা, যদি cos থিটা থাকে f r সমান যদি f cos থিটা থাকে, cos থিটা তুলে দিলে কি আসবে, f ডট dr। এইটাকে এখানে লিখছি, দেখো এটাকে এইভাবে লিখছি আমি, বুঝছো, আরো দিতে পারি, ওইটা দিতে পারি, কেন না, কারণ হচ্ছে কি আমি আর কেন দিতে পারবো বলো তো, আর দেব সেই শর্তে যদি আমার, যেহেতু এইটার মান কত, শূন্য আসছে, যদি এটার মান শূন্য হয়ে যায়, এটা দ্বারা তো কোনো কাজ পাচ্ছি না আমি, এইটা দ্বারা কোনো কাজ পাচ্ছি না, যেহেতু কোনো কাজ পাচ্ছি না, তার মানে তো ওরই কাজ আছে, শুধু ওর এক কাজ আছে না, তো এটাকে আমি এভাবে লিখতে পারছি, চাইলে আমি এভাবেও লিখতে পারছি, যেহেতু ওই এখানে কাজ একটাই করতেছে, কাজ এখানে একটাই করছে। তো ডিফারেন্সটা কোথায় আছে যদি বলি, এখানে তুমি এটা যখন বসাইছো তখন এখানে dr দিছো, তার মানে এটা বসাইলে কি একটা cos থিটা আসবে, f cos থিটা আসবে। ডিফারেন্সটা হবে কি, এখানে দেখা এইটাকে যেটা বোঝা যাবে f cos থিটা, এইখানে একটু পার্থক্য করতে পারবা যে এইটা, তাহলে এটা কি সমান হলো f cos থিটা, আর এটা কি সমান, এইভাবে যদি প্রশ্ন করো তাহলে কিন্তু এখানে ডিফারেন্ট হয়ে যাবে। এখন চিন্তা করো, তুমি যদি এইভাবে প্রশ্ন করো যে f r cos থিটা আর f cos থিটা কি ইকুয়াল, না, এরা ইকুয়াল না, কারণ এটা হচ্ছে টোটাল ফোর্স, এইটুকু হচ্ছে টোটাল ফোর্স, আর এটা হচ্ছে একটা অংশ মাত্র, একটা আংশিক বা একটা উপাংশ মাত্র। সো এই শর্তে কিন্তু এই কাজটাকে তুমি লিখতে পারবে না, সেই জন্যই তোমার যে কাজটা করতে হবে যে এই যে এটা আসছে মানে কি এটা আসছে, এইটুকু থেকে কোথায় আসছে যে f ডট dr, এখানে বসলাম, এটার মান বসালে কত, f cos থিটা বসালাম, f r সমান কত বসালাম, f cos থিটা, এখানে r আছে, তো যখন তুলে দিলাম এখানে কি লিখলাম এটা। সো তুমি যেটা করবা, তো এই জন্য এটা দেওয়া যাবে না, কারণটা হচ্ছে কোন শর্তে, কারণ f r cos থিটা সমান কখনো f cos থিটা হইতে পারে না, ধরে নিচ্ছে এটা পারে না। আচ্ছা, যদি না হয়, আর যদি হয় তাহলে তো অবশ্যই, কিন্তু হবে না কেন, এই যে f r সমান এটা বের করছি, সম্ভব না এটা, তখন এটা সম্ভব যখন এটা কত ডিগ্রি, থিটার মান কত, 0 ডিগ্রি, তখন এটা সম্ভব যখন থিটার মানটা 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি হইলেই দেখা যায় cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, আর সেই অর্থে f r সমান হবে f, সেই অর্থে f r সমান হবে f। বুঝতে পেরেছো? তো রিজন আছে এখানে, কখন হবে কখন হবে না। আচ্ছা যাই হোক, তো এইটা গেল আমাদের, এবার একটু আসি আমরা অন্য ক্ষেত্রে আসি। এখন যেগুলো আসছে এগুলো এত জটিল না, এগুলো সহজ। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজটা কি, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ দেখো, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বলতে একটা বস্তুকে উপরে তোলা বা নিচে নামানো। অভিকর্ষীয় বলটা কি, কোন একটা বস্তুকে উপরে তুললে, কোন একটা বস্তুকে কি ধরো উপরে তুললা বা কোন একটা বস্তুকে নিচে নামালা, একটা বস্তু আছে এটাকে কোথায় নিলা, এখানে তুললা, বা এখানে একটা বস্তু আছে এখানে না ফেললা, এখানে চলে আসলো, এটা হচ্ছে কি নিচে নামানো, এটা কি করলাম নামালাম, আর এটা কি করলাম উঠানো হয়েছে, এটা কি করা হলো উঠানো হয়েছে। তো একটা বস্তুকে যদি উপর থেকে নিচে নামাই, কি করলাম আমরা, উপর থেকে যদি আমি নিচে নামাই কি করলাম, এটা দেখো এটা নামানো হয়েছে, এটা কোথায় হয়েছে, এইখানে ভূমির উপর কি করা হয়েছে, এখানে একটা বস্তুকে নামানো হয়েছে একটা ভূমির উপরে, আর এখানে কি করা হয়েছে দেখো তো, এখানে একটা বস্তুকে উপরে তোলা হয়েছে, এখানে কি করা হয়েছে একটা বস্তুকে উপরে তোলা হয়েছে, এই তোলা হয়েছে কোথায় ছিল, এটা ভূমিতে ছিল, কোথায় ছিল ভূমিতে ছিল। তো এই যে উঠানো নামানোটা আছে, এই উঠানো বা নামানো উভয়ের ক্ষেত্রে তোমার, উভয়ের ক্ষেত্রে একটা বল উভয় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, উভয়ের ক্ষেত্রে একটা বল আছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। ওই যে বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে যে আকর্ষণ ধর্মী যে একটা বল আছে, ওই বলটাকে বলছি আমরা অভিকর্ষীয় বল। তাহলে ওই বল দ্বারা যে কাজ করা হবে সেটাকে বলা হবে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। আমি আবারও বলছি, আমরা যতই উপরে উঠি আমাদের কিন্তু অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কি নিচের দিকে টানতে থাকে। তো এই যে নিচের দিকে যে টানতে থাকে যে বলটা, পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল আমাদের আকর্ষণ করতে থাকে, হ্যাঁ তুমি উপরে উঠো তারপর তুমি কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তুমি যদি নিচেও যাও নিচেও নামতে থাকো তখনও পৃথিবীর কেন্দ্রের দিকেই তোমাকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণধর্মী যে বল আছে এই বলটাকে বলছি আমরা অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। তো এই অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজটা হবে কি,
অভিকর্ষীয় বল দ্বারা যদি তুমি কাজ করো সেটাকে বলবো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষীয় বল দ্বারা যখন কাজ করবে তখন এইটাকে বলবো আমরা অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, বা অভিকর্ষীয় বল যখন ব্যবহার করেছো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা? তোমরা অভিকর্ষীয় বলের ক্ষেত্রে তোমরা জানো, একটা জানো হচ্ছে এরকম, কি জানো অভিকর্ষীয় বল কি জানো? Fg। কত জানো? এটা জানো, এই এক। অভিকর্ষীয় বল কত জানো? এটা, তাই না? আচ্ছা, মহাকর্ষ বল কত জানো? এইটার ক্ষেত্রে কিন্তু এটাও জানি। মহাকর্ষ বল কত জানো? মহাকর্ষ বল একটা হচ্ছে মহাকর্ষ বল। দেখো, মহাকর্ষ বল তুমি জানো হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। এই গ্রেভিটেশনাল ফোর্স জানি হচ্ছে কত? এই গ্রেভিটেশনাল ফোর্স আমরা জানি হচ্ছে, দেখো, এম বাই কত? আর স্কোয়ার। এম বাই আর স্কোয়ার। দেখো তো এখানে বুঝছো কিনা? এখানে জি আছে একটা, মাথায় রাখবে এটা জি। তো জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি মহাকর্ষ বল, তাই না? এবার এখানে কিন্তু একটা বিষয় জানো, এখানে একটা বিষয় জানো, সেটা কি? সেটা হচ্ছে তোমার এখানে যে এই জি সমান কত, এখান থেকে একটা জি বের করা যাবে। যেহেতু অভিকর্ষীয় বল সমান হচ্ছে, দেখো এটা কি গ্রেভিটেশনাল, একটা কি, একটা হচ্ছে তোমার অভিকর্ষীয় বল আর একটা হচ্ছে মহাকর্ষ বল, তাই না? আচ্ছা, তাহলে এই যে এফটা আছে, এই যে ধরো F1, এই F1টা কি হবে? F1টা হবে মানে হচ্ছে অভিকর্ষ বলটা হবে মহাকর্ষ বলের সমান। তবে সমান যদি হয় তাহলে কি লিখতে পারি? mg সমান কি আছে আমাদের এখানে? mg সমান আছে এখানে gm বাই এত ডিভাইডেড বাই কি আর স্কয়ার। এটা তো তাহলে m আর m কাটা, সুতরাং g এর মানটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। g এর মান কত আছে? g এর মান হচ্ছে gm বাই আর স্কয়ার। এটা মাথায় রাখবো। এবার দেখো, একটা বস্তুকে যদি উপর থেকে নিচ থেকে উপরে তুলো, নিচ থেকে উপরে, এগুলো এমনি দেখলাম জাস্ট মনে করার জন্য g এর মানটা কিভাবে বের করে। তাহলে দেখো, একটা বস্তুকে উপরে তুললে ধরো যে কাজ করবে কত, তাহলে f ইকুয়াল টু কি পাস করবা? f h পরিমাণ, কারণ তুমি যদি এখান থেকে এখানে h পরিমাণ উচ্চতায় তুলো, বা তুমি যদি এখান থেকে ঠিক এই পরিমাণ h উচ্চতায় নামিয়ে দাও, হয় তুমি h উচ্চতা থেকে নিচে মানে ভূমি থেকে h উচ্চতায় তুলেছো, অথবা অথবা তুমি এখান থেকে এখানে নামিয়েছো। যদি নামাও তাহলে তোমার কৃত কাজ হচ্ছে কত? f h। তবে f মানে কি? তাহলে f মানে হচ্ছে gm, f মানে কত আছে? gm বাই আর স্কয়ার ইনটু কত আছে? h। তাহলে এই যে কৃত কাজটা, এটা কি লেখা যায়? এই যে m আছে, m লিখলাম, আর এখানে কি আছে দেখো? gm কি আছে দেখো তো? এই gm বাই আর স্কয়ার কত আছে? gm বাই আর স্কয়ার ইনটু কত আছে? h, ইনটু কত আছে? h। তাহলে এটাকে লিখতে পারো তুমি mgh, mgh। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে অভিকর্ষীয় কৃত কাজ। তাহলে অভিকর্ষীয় কৃত কাজ পেয়েছি কত? mgh। এটাই হচ্ছে অভিকর্ষীয় কৃত কাজ। সবাই কি বুঝছো? এবার দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। তো এটা কিসের জন্য গেল? এটা কিন্তু অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজটা বের করছি। কিসের জন্য এটা? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। এইটাকে বুঝো নাই? দেখো, তবে এই ক্ষেত্রে মাথায় রাখবা, দেখো তো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজে দেখো তো উপর থেকে নিচে নামালে, দেখো একটি বস্তু নিচে নামালে কৃত কাজ, মানে এই যে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে মনে রাখবা, প্রথম কেস, একটি বস্তু নিচে নামালে কৃত কাজ হবে কত? এই কৃত কাজ হচ্ছে কত আছে? w সমান হচ্ছে কত? mgh। বস্তুটার কৃত কাজ হবে এটা। তবে এটা হবে কি? ধনাত্মক। এটা কি হবে? পজিটিভ, ধনাত্মক কাজ। এটা হবে ধনাত্মক কাজ, এবং এটা বলের ধারা কাজ। এটা কি বলবো আমরা? এটা হচ্ছে বলের ধারা কাজ। বলের ধারা কাজ, এটা হচ্ছে কি? বলের ধারা কাজ হবে। ঠিক আছে? আর যদি দেখো বস্তুটা এরকম হয়, যদি তুমি দেখো হচ্ছে কি দ্বিতীয়টা দেখো, যদি বস্তুটিকে উপরে তোলা হয়, যদি বস্তুটিকে উপরে তোলা হয়, সেক্ষেত্রে w সমান হবে -mgh, সেক্ষেত্রে হবে -mgh। ঠিক আছে? তো এই ক্ষেত্রে নেগেটিভ কাজ, এটা হচ্ছে কি দেখো নেগেটিভ, এই ক্ষেত্রে কি আসবে? নেগেটিভ আসবে, নেগেটিভ কাজ, অর্থাৎ এই ক্ষেত্রে কৃত কাজ ঋণাত্মক। এই ক্ষেত্রে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? যদি এটা গত ক্লাসে বুঝিয়েছিলাম কেন হয় এটা, কেন বলের বিরুদ্ধে, কারণ যখন তুমি এটা উপরে তুলো, যখন তুমি এটাকে উপরের দিকে তুলো, তাহলে উপরে যখন তুলতেছো দেখো h এর মানটা, h কোন দিকে আছে? উপরে। h আছে কোন দিকে? উপরে। কিন্তু বল কোন দিকে আছে? নিচে। কারণ এই বল সবসময় নিম্নমুখী। এই অভিকর্ষীয় বলের ধর্মই হচ্ছে কি সে নিচের দিকে ক্রিয়া করে। তো অভিকর্ষীয় বল যদি নিচের দিকে ক্রিয়া করে,
আর সরণ যদি উপর দিকে ক্রিয়া করে তাহলে নরমাল প্রসেসে তোমরা যে কি জানতো তুমি কিন্তু শিখেছিলা যে ডব্লিউ সমান কৃত কাজ মানে কি বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তো এখানে বল মানে কি ওজন না, এটা মানে কি ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা কোথায় আছে নিচে, সরণ কত আছে এইচ। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু জানো বল ইনটু সরণ, তাহলে এফ এইচ কিন্তু এফ এইচ কি আসবে cos থিটা, এফ এইচ cos থিটা আসবে, কারণ তুমি বল ইনটু সরণ মানে কি এফ এইচ cos থিটা। আচ্ছা যদি এফ এইচ cos থিটা হয় তাহলে চিন্তা করে দেখো এফ এইচ cos থিটা মানে cos কত ডিগ্রি আসে, cos 180 ডিগ্রি, cos কত ডিগ্রি আসে 180। গত ক্লাসে বুঝিয়েছিলাম, কারণ কি এরা পরস্পর বিপরীতমুখী, যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি কত আসে এই যে এফ এইচ। কারণ কি, কারণ হচ্ছে cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1, cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1, যেহেতু cos 180 ডিগ্রি সমান -1 এই জন্য কত আছে মাইনাস এফ এইচ। অর্থাৎ এটা এখন এফ এইচ মানে কি অভিকর্ষ বল ধারণ না, তাহলে এফ এইচ মানে এখানে mgh, এটা মানে কি হবে m মাইনাস, এর মানে হচ্ছে এটা মাইনাস mgh, কারণ এফ বলতে এখানে বোঝাচ্ছে কি, এই এফ বলতে বোঝাচ্ছে mg, এফ বলতে কাকে বোঝায় ওজন, এফ বলতে এখানে বস্তুটার ওজন কি, আর ওজনটা এখানে কি অভিকর্ষীয় বল হিসেবে কাজ করবে। চলে এই যে, তো এটা হচ্ছে কি নেগেটিভ কাজ। এবার দেখো পরেরটা, দেখো, তো এটা গেল আমাদের অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। পরেরটা দেখো, এখন স্প্রিং দ্বারা, এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজটা, স্থিতিস্থাপক বল। তো স্থিতিস্থাপক বল দ্বারা আসলে কি দেখো তো, এই ধরো যে আমি এখানে কয়েকটা স্প্রিং দিচ্ছি, ধরো যে আচ্ছা ধরো এইখান থেকে যদি এরকম করি আমি, এই ধরো আছে, ঠিক আছে, আর এই স্প্রিংটা যে দৈর্ঘ্য ছিল, ধরো যে এই টোটালটা স্প্রিং এর যে দৈর্ঘ্য, এই স্প্রিং এর দৈর্ঘ্য তো এখান থেকে ধরো যে এখানে আছে কত x1, কত আছে আমার x1। আচ্ছা এবার দ্বিতীয় কেস, এটা হচ্ছে প্রথম কেস গেল, হ্যাঁ এটা প্রথম কেস। আচ্ছা তো এবার ধরো আরেকটা, এবার যেটা করলাম এবার এরকম দেখো, তাহলে এবার চিন্তা করে দেখো এবার কত হইলো। এবার তুমি যদি এটা দেখো তাহলে ধরো যে এটা হয়ে গেছে কত x2, এটা হয়ে গেছে কি x2 হয়ে গেছে, ঠিক আছে x2 কেমন হইলো, কারণটা হচ্ছে দেখো এখানে যেটা করা হয়েছে, একটা বস্তু ঝুলিয়ে দিয়ে এদিকে চাপ দেওয়া হয়েছে, এদিকে একটা বল, এদিকে কি করা হয়েছে একটা বল প্রয়োগ করা হয়েছে, কি করা হয়েছে একটা f পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এভাবে যখন f পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এখানে দেখো, তো স্থিতিস্থাপক বলটা কি আগে সেটা বলে দিই। স্থিতিস্থাপক বল বলতে বোঝায় যখন তুমি একটা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য সম্পন্ন, স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, যখন বল প্রয়োগ করা স্থিতিস্থাপক বলটা দেখো, তো স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন, স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের বিপরীতে সমান একটি বল ক্রিয়া করে, আচ্ছা ওই বলকে স্থিতিস্থাপক বল দেখো বলে, ওই বলকে কি বলা হয় স্থিতিস্থাপক বল বলে, ঠিক আছে। তো নাম কয়টা আছে দেখো, স্থিতিস্থাপক বল বলে এটাকে, স্থিতিস্থাপক বল মানে হচ্ছে বলা হয়, আচ্ছা স্থিতিস্থাপক বল তাই না, তো এলাস্টিক ফোর্স তাই না, এলাস্টিক ফোর্স নামটা যতটুকু মনে আছে আমার। এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হয় তোমার প্রত্যাবর্তী, এটাকে বলা হয় প্রত্যাবর্তী বল, বা প্রত্যাবর্তী মানে কি তুমি জানো যে ইট ইজ পসিবল। আরেকটা কি জানতাম আমরা, ইংলিশটা মনে নাই, তোমরা লিখে নিও ইংলিশটা, ইট ইজ পসিবল মানে কি যেন মনে নাই এই মুহূর্তে ইংরেজি শব্দটা। আরেকটা আছে এটার নাম হচ্ছে তোমার একটা প্রত্যয়নী বল, আরেকটা আছে তোমার প্রত্যয়নী বল, এটাকে বলা হয় রিটার্ডিং ফোর্স, কি বলা হয় এটাকে রিটার্ডিং ফোর্স। এই তাহলে তিনটা কিন্তু একই শব্দ, তিনটা কি একই বল, তিনটা কি আছে, তিনটা একই
বল, একই নাম, এটা ভিন্ন নাম এদের। এই তিনটা দেখো, এই যে বলছে স্থিতিস্থাপক ধর্মবিশিষ্ট কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের বিপরীতে একটি বল ক্রিয়া করে, ওই বলকে স্থিতিস্থাপক। আচ্ছা দেখো, এই যে এখানে লিখে দিলাম, এখন আমরা যেটা স্থিতিস্থাপক বলটা, তার মানে দেখো এই বলটা এদিকে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে প্রযুক্ত বল। এই বলটা কি? এই বল হচ্ছে প্রযুক্ত বল। দেখো এই বলটা হচ্ছে কি? প্রযুক্ত বল। তাহলে এই বলের বিপরীতে, তাহলে এই বলটা যেহেতু এদিকে আছে, তাহলে এই বল যেরকম, তাহলে প্রযুক্ত বল, তাহলে সরণ কোন দিকে করতেছে দেখো তো, সরণ কিন্তু এদিকে আছে, সরণের অভিমুখ। এটা কি? এটা হচ্ছে তোমার সরণের অভিমুখ, সরণের অভিমুখ। আচ্ছা, বল ও সরণের অভিমুখ, বল ও সরণের অভিমুখ, ঠিক আছে, বল ও সরণের অভিমুখ। তবে এই বলটা হচ্ছে কোন বল? এই বল হচ্ছে প্রযুক্ত বল। এখানে এখানে কথাটা লিখে দিচ্ছি যে প্রযুক্ত বল। আচ্ছা, এটা এটা তুলছো তোমরা, এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো তোমরা, মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে প্রযুক্ত বল ও সরণের অভিমুখ। কি লিখলাম এটা? যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল ও সরণের অভিমুখ এই বরাবর। তাহলে দেখো প্রযুক্ত বল ও সরণের অভিমুখটা এইদিকে আছে। কোন দিকে আছে? এইদিকে। তাহলে বল এদিকে ক্রিয়া করতেছে, বল এদিকে, প্রযুক্ত বলের দিকে, সরণের দিকে। কিন্তু এই বলের ঠিক উল্টো দিকে এই বরাবর একটা বল ক্রিয়াশীল, এই বরাবর আরেকটা বল ক্রিয়া করতেছে। এই বরাবর কি আছে? ঠিক এই বরাবর। দেখো কারণটা কি? নিউটন থার্ড ল অনুযায়ী একটা বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয়। তাহলে এই যে প্রতিক্রিয়া বলটা দেখে না, এই প্রতিক্রিয়া বলের এইখানে বলা হচ্ছে কি প্রত্যয়নী বল। এটা হচ্ছে তোমার এখানে স্থিতিস্থাপক বল, এটা হচ্ছে এলাস্টিক ফোর্স, তাই না? স্থিতিস্থাপক বল, এলাস্টিক ফোর্স, তাই না? তো এই যে এফএস, এফএস দ্বারা বোঝাচ্ছে কি স্থিতিস্থাপক বল। এবং এই স্থিতিস্থাপক বল কি? এই যে দেখতে পাচ্ছ না বলটা, এই যে বল এফ এ, এটা কি অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এখানে কি প্রযুক্ত বল? প্রযুক্ত মানে হচ্ছে এফ এ, মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এগুলি আমরা অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স, এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে প্রযুক্ত বল আর সরণ কিন্তু একই দিকে। স্প্রিংটা এটা স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর আগের অবস্থা, স্প্রিং এর পরবর্তী অবস্থা, স্প্রিং এর আগের অবস্থা আর স্প্রিং এর চূড়ান্ত অবস্থা। আচ্ছা, এটা গেল। এবার দেখো তো, তাহলে এইখান থেকে চিত্র দেখে কি দেখা যায়? তাহলে দেখা যাচ্ছে এখানে দেখো এক যে বল, এখানে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল যে কথা, প্রত্যয়নী বল ও সরণ, প্রত্যয়নী বল ও সরণ পরস্পর কি আছে? পরস্পর সমানুপাতিক, পরস্পর সমানুপাতিক ও বিপরীতমুখী, সমানুপাতিক ও বিপরীতমুখী, সমানুপাতিক আর কেমন আছে? বিপরীতমুখী। যদি এরকম হয়, অর্থাৎ আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ আমরা লিখতে পারি কি এখান থেকে যে এফ এস সমানুপাতিক হচ্ছে -x, এফ এক্স সমানুপাতিক -, তার মানে হচ্ছে এই যে প্রত্যয়নী বলটা বা স্থিতিস্থাপক বলটা, এটা সরণের, এই যে সরণটা আছে, কারণ সরণ এদিকে দেখো, তার মানে সরণ কতটুকু ঘটছে? এই যে এফ, এটা কি এফ এস, এটা হচ্ছে এফ এস, তাহলে সরণ ঘটবে কতটুকু? সরণ হচ্ছে এই যে এইটুকু, সরণ হচ্ছে কোনটুকু? এইখান থেকে এখান থেকে কতটুকু? এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যেটা সরণ ঘটছে কতটুকু? এই যে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে সরণ, এই হচ্ছে কি আমার সরণ, এই হচ্ছে আমার সরণ। তাহলে এইটুকু আমার এক্স পরিমাণ সরণ ঘটলো, ছিল এখানে, এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তো সরণ কত ঘটলো? এক্স। যদি সরণ এক্স ঘটে, তাহলে প্রত্যয়নী বল বা প্রত্যয়নী বল, স্থিতিস্থাপক বল বা প্রত্যাবর্তী বল, বা যেটাকে বলি আমরা আরেকটা বল আছে, কি বললাম এটা? যে প্রতিক্রিয়া বল, এটার প্রতিক্রিয়া বলা যায়, এটা পরস্পর সমানুপাতিক। সুতরাং এটাকে লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি? এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে -kx, যেখানে কে মানে কি? একটা স্প্রিং ধ্রুবক, কে এটা মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে এটা মানে কি? স্প্রিং ধ্রুবক, কে মানে কি? স্প্রিং ধ্রুবক বলতে পারি। তাহলে এই গেল আমাদের স্প্রিং ধ্রুবকটা। আচ্ছা, আমি উপর দিকে মুছে দিচ্ছি। এটা শেষ করাইতে হবে, পরেরটা পরে, আগে এটা শেষ করাই। আচ্ছা, এটা দেখো, তাহলে আমরা এখানে কি পেলাম? এটা, তাহলে এই যে কে, এটা কি? দেখো একটা স্প্রিং ধ্রুবকটা আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা লিখে রাখলাম এটা যে এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে -kx, এফ এস ইজ ইকুয়াল টু -kx, এই হচ্ছে আমার সমীকরণ 1, সমীকরণ 1। আচ্ছা, এবার সরণ দেখো তো লিমিট কতটুকু করছে তোমার? লিমিট হচ্ছে আগে x1 আর এটা কত? x2, x1 থেকে x2 পর্যন্ত কাজ করতে হয়েছে না? তাহলে তুমি যে এটা করতে পারো এবার দেখো, তাহলে আমরা এবার লিখতে পারি এরকম ভাবে, আমরা লিখতে পারবো ঠিক এরকম ভাবে, দেখো যে কৃতকাজ, সুতরাং কৃতকাজ হবে, কৃতকাজ W সমান হবে কি? সামেশন অফ কত? x1 থেকে কত হবে? x2 পর্যন্ত কত হবে? কি হবে এটা? এটা হবে তোমার f, এটা হবে কি? f dx, কি দেবো এখানে? f dx। আমি বলতে পারি dx কোথা থেকে আসছে?
এফ ডি এক্স, এর মানে হচ্ছে তোমার এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এই যে অংশটা আছে, ঠিক আছে, এই অংশটাকে আমি কি করলাম, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে ছোট ছোট অংশে ভাগ করলাম, এই ছোট ছোট অংশে ভাগ করতেছি, দেখো এই ছোট ছোট অংশে ভাগ করতেছি, দেখো ভাগ করছি, স্লাইড করে ফেলছি। এই যে প্রত্যেকটা স্লাইডের মান ডিএক্স পরিমাণ ধরে নিচ্ছি, এটা এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, সবগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। ডিএক্স পরিমাণ ক্ষুদ্রতে ক্ষুদ্র, মানে অল্প একটুর জন্য কাজ বের করছি, যেহেতু সামেশন করছি মানে কি সবগুলো ডিএক্স মিলেই তো আমার এক্স, সবগুলো ডিএক্স মিলে কি, এই যে আমি যদি এটাকে চিন্তা করি, এটা এই ডিএক্স মানে কি, এটা মানেই তো এক্স, এর দ্বারা কি সমাকলন বোঝাচ্ছে, সমাকলন বা সমষ্টি বোঝায়, কি বোঝায় এটা দ্বারা, সমষ্টি বা সবগুলোকে একত্র করছি, বৃহৎ ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশগুলোকে জোড়া লাগানো। সমাকলন মানে কি, যে ছোট ছোট অংশগুলি আছে এই অংশগুলোকে জোড়া লেগে একটা বৃহৎ মান তৈরি করা। তো দেখো এই যে এটা তো ডিএক্স ছিল, অনেকগুলো ডিএক্স আছে, সবগুলো ডিএক্স যোগ করলে এক্স এর সমান হবে, কেন হবে, এই যে কারণ তুমি তো এক্সটাকেই ভাগ করছো, এই যে এইটুকু এক্স ছিল না, এই এক্সটাকে ছোট 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 সমান অংশে ভাগ করে দিয়েছি, তাহলে সবগুলো এক্স যোগ করতে হবে, তাহলে যোগ করার জন্য কোন চিহ্ন আনতে হবে, এমনকি আর ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স, ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স, এরকম ভাবে যোগ করতে হবে তোমাকে। এইরকম ভাবে যোগ না করে, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগটা না করে আমরা ক্যালকুলাসের ভাষায় কি করছি, আমরা ক্যালকুলাসের ভাষায় এরকম ভাবে যোগ করতে পারি, তাহলে সবগুলো সরণ মিলে এটা চলে আসবে, এই জন্য এটা দিয়েছি। তাহলে বল কি, আমার এখানে বল একে লিখেছি, বল তো আমার এফএস প্রয়োগ করছি, আমি এফএস প্রয়োগ করছি না, তো বল কি দিলাম, এফএস, বুঝছো, এই দিলাম। আচ্ছা সবাই কি বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝছো, এইটুকু বুঝছো কিনা বলো তো তোমরা, বেশিক্ষণ আর শেষ, ক্লাস শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা যদি এইটুকু বুঝে থাকো তাহলে এবার দেখো, তাহলে এইটা সমান কি লিখতে পারি আমরা, তাহলে লিখতে পারবো এখানে মাইনাস কে এক্স, এটা সমান কে এক্স, আর এখানে কত হচ্ছে ডিএক্স, কে এক্স ডিএক্স। আচ্ছা আচ্ছা কে এক্স ডিএক্স, আর এখানে কি আছে আমার, এইখানে আছে কত x1 থেকে এখানে আছে x2, এটা গেল। আচ্ছা তাহলে ডিএক্স এখানে লিখবো, বা দেখো বা ডব্লিউ ইকুয়াল হচ্ছে, এবার আমরা কি করব, এটা ধ্রুবক, এটা কি ধ্রুবক, মনে রাখবা যদি ওই সমাকলনের সময় কোনো ধ্রুবক থাকে, ধ্রুবককে বাইরে নিয়ে আসতে হবে, কি করতে হবে, ধ্রুবককে বাইরে, তাহলে কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে কি একটা স্প্রিং ধ্রুবক, কি ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, তো ধ্রুবককে সবসময় কি করবা, বাইরে নিয়ে আসবা, তাহলে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে এই x1 থেকে x2 কি আছে এখানে x dx আছে, কি x dx, এখন তোমরাই বলো, কিছুক্ষণ আগে আমি x dx এর মানটা দেখাইলাম, তাহলে কি লিখবো এখানে, এটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে কি, সূত্র অনুযায়ী কি লিখবো, এর উপর কত আছে, পাওয়ার কত আছে 1, পাওয়ার কত আছে 1, একটা পাওয়ার বেড়ে যায় এবং টোটাল পাওয়ার দ্বারা ভাগ করতে হয়, একটা পাওয়ার বেড়ে যায় টোটাল পাওয়ার দ্বারা ভাগ করতে হয়, তাহলে কি লিখবো এখানে, লিখবো হচ্ছে মাইনাস কে ইন্টু মাইনাস কে ইন্টু কি লিখবো আমি এখান থেকে, লিখবো হচ্ছে দেখো তাহলে লিখবো হচ্ছে আমার এখানে কত, এক্স স্কোয়ার বাই টু, কত আসছে এখানে, কেন আসছে দেখো, কারণটা হচ্ছে আমার ছিল কত, এটা হচ্ছে আমার x2, এখানে আছে x1, লিমিট করে দিয়েছি। তো যদি করে দেয় এটা, যদি এটা করে দেয় তাহলে কি আসতেছে, যদি এটা করি তাহলে কি আসবে দেখো তো, তাহলে আসবে মাইনাস কে, এই যে দেখো মাইনাস কে বাই 2, কারণ এই 2 বাইরে নিয়ে আসলাম, এই 2টাকে বাইরে নিয়ে আসলাম, তো ভেতরে থাকছে কি এক্স স্কোয়ার, ভেতরে থাকছে এক্স স্কোয়ার। তো এবার চিন্তা করে দেখো আলটিমেটলি এখন যদি তুমি যে মান বসো এখানে কি লিখবা, x2 স্কোয়ার মাইনাস হচ্ছে এই কে বাই মাইনাস কে বাই 2 মাইনাস 2, আর এখানে কি হবে এক্স স্কোয়ার, তাই না, এটাই তো আসে। তো যদি এটা আসে তাহলে তুমি কি জানো, তোমার তো এভাবে বসানোর দরকার নাই, তুমি কিন্তু জানো যে আসলে x2 মাইনাস x1 সমান কত 1, তুমি কিন্তু একটা জানো এরকম যে x2 মাইনাস x1 সমান কত আছে মাইনাস x, কেন দিয়েছি, এর কারণ আছে কিন্তু। তো মাইনাস x যদি দেই, কারণটা কি, যেহেতু এখানে তোমার এইটা কি ছিল, এটা বড় কোনটা, এখানে x1 কিন্তু ইজ গ্রেটার দেন x2, x1 ইজ গ্রেটার দেন x2, তো x1 ইজ গ্রেটার দেন যদি x2 হয় তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমার, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, তো এটা বড় যেহেতু, কিন্তু এটা থেকে ছোটটা থেকে বড়টা বিক করলে কি মাইনাস আসে, তো মাইনাস আসে সমস্যা নেই, তাহলে রেজাল্ট আসবে এটাই, রেজাল্ট আমার এটাই, তার মানে কি লিখবো আমরা এখানে, আলটিমেটলি তুমি যেটা পাবা এখান থেকে সেটা হচ্ছে তোমার এরকম ভাবে, তো মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার পাবা এখান থেকে, আলটিমেটলি কি পাবা এখান থেকে, এইটাই পাবা। দেখো তো বুঝছো কিনা, এবার সবাই একটু দেখো বুঝছো কিনা, সবাই কি বুঝতে পারছো, মানে এটা সমস্যা টোটালটা হিসেবে ধরছি, এছাড়াও তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে এই যে এটা আছে না, তোমরা চাইলে এটাকে দেখাইতে পারো যে
কত মাইনাস, এখানে তো এটা আছে, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে কে বাই টু, বা এটাকে লিখতে পারি আমি মাইনাস আছে যেহেতু মাইনাস হাফ অফ কে এক্স টু, এটাকে দেখো মুছে দিচ্ছি, কে এক্স টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার। এটাকে তোমরা চাইলে এভাবে লিখতে পারো, তো মাইনাস দিবা এখানে, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কি বুঝছো? এভাবে লিখতে পারো। কি লিখছে এখানে, তাহলে এটাকে লিখতে পারো হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ কে এক্স টু স্কোয়ার, এই যে এটা লিখতে পারো। তো এইটাকে তুমি সম্পূর্ণভাবে যে পার্থক্য আকারে লিখো তাহলে এটাই হবে তোমার এরকম ভাবে, হাফ অফ কে এক্স স্কোয়ার মাইনাস আসবে কি এখানে একটা মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার, বা এটা একই জিনিস, এটা লেখার দরকার নেই। তো আলটিমেটলি আসবে কি এইটা হচ্ছে কি এটা। আচ্ছা দেখো, তার মানে এইটা তো পেয়েছো তোমরা, এটা পেয়েছো না? তো এইখানে কি পাচ্ছ, এটা তুমি পাচ্ছ হচ্ছে প্রত্যয় নিবল দ্বারা কৃত কাজ। কি দ্বারা কৃত কাজ? প্রত্যয় নিবল। তার মানে তুমি এটার দ্বারা কি বোঝাচ্ছে, এটার দ্বারা কি বুঝো, ঋণাত্মক কাজ আসে, তাই না? তো এইটা দ্বারা যদি ঋণাত্মক কাজ আসে তাহলে মাথায় রাখবা, এটা দ্বারা যদি ঋণাত্মক কাজ আসে তাহলে প্রযুক্ত বল দ্বারা আসবে কি ধনাত্মক কাজ, প্রযুক্ত বল। তার মানে এটা কি, এটা প্রত্যয় নিবল দ্বারা কৃত কাজ। কার দ্বারা কৃত কাজ? এফএস। কোথায় এফএস ছিল, এই দেখো, তাহলে প্রত্যয় নিবল দ্বারা কৃত কাজ এটা। তাহলে ডব্লিউ সমান দেখো ডব্লিউএস পেয়েছে, ধরো ডব্লিউএস, ডব্লিউএস মানে কি প্রত্যয় নিবল দ্বারা কৃত কাজ বোঝাচ্ছে। তো ডব্লিউএস সমান মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার, কত পেয়েছি? হাফ অফ কে এক্স স্কোয়ার। আর ডব্লিউ এ মানে প্রযুক্ত বল দ্বারা অ্যাপ্লাইড ফোর্সের অ্যাপ্লাইড ওয়ার্ক ধরো যে, আচ্ছা তাহলে পাচ্ছ কত এখানে কে এক্স স্কোয়ার। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি পাচ্ছ বলো তো? একই পরিমাণ কাজ করবে, দুইটা একই, মানে হচ্ছে এই বল প্রয়োগ করেই তো তুমি এই বলের সৃষ্টি করেছো, তাহলে এই বল দ্বারা তুমি যে পরিমাণ কাজ পাবে এই বল দ্বারা কিন্তু একই পরিমাণ কাজ পাবে। পার্থক্যটা হবে এই বল দ্বারা কাজ যদি ঋণাত্মক পাও তাহলে এই বল দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক। কারণটা কি? কারণ তুমি কিন্তু এই বল এদিকে প্রয়োগ করছো, তুমি বল যেদিকে প্রয়োগ করছো সরণ সেদিকেই করছে, তাহলে বল এবং সরণ যদি একই অভিমুখী হয় তাহলে কৃত কাজ ধনাত্মক আসবে। আবারও বলছি, বল এবং সরণ যদি একই অভিমুখী হয় কৃত কাজ ধনাত্মক। আর এই ক্ষেত্রে দেখো সরণ এদিকে কিন্তু বল হচ্ছে এদিকে, স্থিতিস্থাপক বল ওইদিকে আর সরণ ঘটছে এদিকে। তো সরণ যেহেতু এদিকে আর প্রযুক্ত স্থিতিস্থাপক বল যেহেতু সামনের দিকে আছে তার পরস্পর বিপরীতমুখী, আর বিপরীতমুখী তাকে কৃত কাজটা কি আসবে? নেগেটিভ। কৃত কাজ আসবে কি? নেগেটিভ আসবে। ক্লিয়ার হতে পারছো? সবাই কি বুঝছো? তাহলে দেখো তো সবাই বুঝছো কিনা। দুইটাই সমান কিন্তু মাথায় রাখবা, যে দুইটাই সমান তার মানে কি দেখো তো, তাহলে ডব্লিউ এ সমান কিন্তু মাইনাস ডব্লিউ এস, মানে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ আর প্রত্যয়নী বল দ্বারা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ দুইটাই সমান কিন্তু বিপরীত, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। একটা ধনাত্মক আর একটা কি আসবে? ঋণাত্মক আসবে। এখন যদি বলা হয় যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ এবং প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের সমষ্টিগত লব্ধিগত, তাদের লব্ধি কিন্তু শূন্য। তুমি স্থিতিস্থাপক বল দ্বারা যদি 10 জুল কাজ করো তাহলে প্রত্যয়নী বল দ্বারা মাইনাস 10 জুল কাজ করবা, তাহলে মাইনাস 10 জুল আর প্লাস 10 জুল দুইটার যোগফল কত আসবে? 0 জুল। তাহলে দেখা যাচ্ছে যে দুইটার বল যদি যোগ করে দাও, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ যোগ করলে তুমি সবসময় কি পাবা? যোগফলটা 0 পাবা। ওকে, কাজ শত্রুর মধ্যে পড়াইতে পারলাম না, তোমরা কি ক্লিয়ার হইতে পারছো? এখানে এটু ক্লিয়ার হইতে পারছো? দেখো বুঝছো কিনা তোমরা এটা। আচ্ছা, তো মনে রাখবা তা কৃত কাজ পেয়েছি, এই দুইটাই কৃত কাজ। এখন যদি আমাকে প্রশ্ন ভাই এইখান থেকে এইটা কেমনে এটা সমান হয়, এটা সমান সিস্টেম হচ্ছে এইটার মান একটার মান 0 ধরতে হবে। বুঝতে পারছো যে এইটা কেন সময়, যে এটা কোথায় থেকে আসছে, মানে হচ্ছে তুমি যদি ধরো যে এইটা এখান থেকে ধরো যে একটার মান 0 ধরে ফেলো, x এর মান যদি 0 ধরো তাহলে দেখো এটার মান 0, ধরো যে এটার মান 0 তাহলে কোনটা থাকছে? এটা থাকছে। বা যদি এটার মান 0 ধরো, এটার মান তার মানে শুধু এটা থাকছে। যে কোনো একটার মান 0 ধরলে এই সমীকরণটা আসবে, যে কোনো একটার মান 0 ধরলেই কেবলমাত্র এই সমীকরণটা আসবে। ওকে ফাইন।